শিডিউলারের ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে তোমরা শিডিউলার দেখেছো, আর তার সঙ্গে সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া ছিল না ওখানে, বা ডিফারেন্ট টাইম ডিফারেন্ট প্রসেস টাইম ওগুলো ছিল, সেটাই তো বলছি। তাহলে তোমার ডিফারেন্ট প্রসেসের টাইমগুলো পড়েছো, আর তার সঙ্গে তোমার ওখানে ডিফারেন্ট টাইপ অফ শিডিউলারের কনসেপ্ট ছিল। ওকে, তো তাহলে তারপর থেকে আজকে আমরা শুরু করব। আহ, তো আজকে বেসিক্যালি আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম পড়বো। তো তার আগে এই টাইম এস্টিমেটগুলো একটু জাস্ট রিভাইজ করে নিয়ে তারপরে আমি সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমে ঢুকবো। আমরা এফসিএফএস থেকে স্টার্ট করব। তো ফার্স্টে আমরা সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া যাকে বলে, বা আমরা এটাকে একটু ভালোভাবে যদি আহ, বলতে পারি, সেটা তোমার হচ্ছে প্রসেস টাইম। ওকে, প্রসেস টাইম বা টাইম উইথ রেসপেক্ট টু দ্য প্রসেস। তো আমরা সেখানে টপিকটা যদি আমরা এরকমভাবে মানে হেডিং করি, টপিকটা আমার স্ক্রিনটা সবাই ভিউ করতে পারছো? সবাই স্ক্রিনটা ভিউ করতে পারছো? ওকে, আমরা যে টপিকটার যদি আমরা হেডিংটা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া বলতে পারি, বা ভেরিয়াস টাইমস রিলেটেড টু দ্য প্রসেস। ওকে, এই টপিকটা আমরা দিতে পারি, ভেরিয়াস টাইমস রিলেটেড টু দ্য প্রসেস। বা তুমি বলতে পারো সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া, সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া। এটা আমরা একটু জাস্ট রিক্যাপ করে তারপরে আমরা আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের কনসেপ্টে আমরা যাব। ঠিক আছে, ফার্স্ট একটু রিক্যাপ করব। ওকে, চলো। তো আমরা এখানে ডিফারেন্ট সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া পড়বো, বা ডিফারেন্ট ফ্যাক্টরস পড়বো, যে ফ্যাক্টরসগুলো অ্যাকচুয়ালি আমাদের সিপিইউ শিডিউলিং যে অ্যালগোরিদম আছে ডিফারেন্ট টাইপের, তো তাদের মধ্যে কম্প্যারিজন করতে বা ইভ্যালুয়েট করতে, সেই সমস্ত টাইপের অ্যালগোরিদমকে ইভ্যালুয়েট করা বা কম্পেয়ার করতে আমাকে এই সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো আমাকে হেল্প করে, বা এই ফ্যাক্টরগুলো আমাকে হেল্প করবে। কি কি ফ্যাক্টর আছে না, আমার প্রথম যে ফ্যাক্টরটা যেটা আমরা জানবো আন্ডার দ্য সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া, যেমন তোমার হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ ইউটিলাইজেশন জাস্ট বেসিক কনসেপ্টগুলো আমি একটু করে বলে বলে যাব। সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা আমরা জানবো তার নাম হচ্ছে থ্রুপুট। ওকে, থ্রুপুট। থার্ড যে ক্রাইটেরিয়াটা আছে থ্রুপুটের পর, দ্যাট ইজ আ টার্ন অ্যারাউন্ড টাইম। এটাকে আমি বলতে পারি আবার ভেরিয়াস টাইমস রিলেটেড টু দ্য প্রসেস। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম। ডিফারেন্ট টাইম এস্টিমেট আছে, প্রতিটা টাইম এস্টিমেট সম্বন্ধে আমরা একটু ব্রিফলি পড়ে দেন আমরা শিডিউলিং ইয়েতে যাবো, অ্যালগোরিদমে যাব। নাম্বার 4 হচ্ছে ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম। নাম্বার 5 রেসপন্স টাইম, রেসপন্স টাইম। নাম্বার 6 বাস টাইম। ওকে, বাস্ট, BURST, বাস টাইম। নাম্বার 7 অ্যারাইভেল টাইম। আর নাম্বার 8 হচ্ছে, আমি যদি তোমার টাইমগুলোকে এর সাথে যোগ করে দিচ্ছি বলে আমি অ্যারাইভেল টাইম বা কমপ্লিশন টাইম, এই টাইম এস্টিমেটগুলোকে কিন্তু আমি এর মধ্যেই লিখছি। হ্যাঁ, অ্যারাইভেল টাইম, কমপ্লিশন টাইম। কিছু বাদ পড়লো, অ্যারাইভেল টাইম, কমপ্লিশন টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম। ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম। মেনলি আমাদের তিনটে, ওয়েটিং, রেসপন্স আর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, এই তিনটে টাইম আমাদের মেনলি জানতে হবে। তো এটা হচ্ছে ভেরিয়াস টাইম রিলেটেড টু দ্য প্রসেস। তো এবার এই ফার্স্টে আমরা সিপিইউ ইউটিলাইজেশন সম্বন্ধে একটু আমরা বলার চেষ্টা করি। ওকে, তো দেখো সিপিইউ ইউটিলাইজেশন বলতে বোঝায় যে আমি কতটা পার্সেন্টেজ অফ টাইম আমরা সিপিইউকে অ্যাক্টিভলি কোনো প্রসেসিংয়ের কাজে ব্যস্ত রাখতে পারছি। যত সিপিইউ আমার বিজি থাকবে তত সিপিইউর ইউটিলাইজেশন তোমার ভালো হবে। আমরা চেষ্টা করব সিপিইউকে যতটা খুশি ব্যস্ত, যতটা পারবো ব্যস্ত, তাকে এবার বিজি করে রাখবো। ওকে, তাহলে আমরা যদি সিপিইউ যদি আমরা 100% ইউটিলাইজেশন চাই, যেটা হয়তো আমরা কেউ করতে পারি না, সিপিইউ যদি আমরা 100% ইউটিলাইজেশন চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিস্টেমের পারফরমেন্সটা অনেকটা এনহ্যান্স করবে। তাহলে আমরা সিপিইউ ইউটিলাইজেশন সবসময় আমরা ইনক্রিজ করার চেষ্টা করব, বাড়ানোর চেষ্টা করব। দ্যাট ইজ দ্য সিপিইউ ইউটিলাইজেশন।
নাম্বার 2 হচ্ছে থ্রুপুট। একটা ইউনিট অফ টাইমে বা পার ইউনিট অফ টাইমে আমার কতগুলো প্রসেস কমপ্লিট হচ্ছে তার যে মেজারমেন্টটা, তাকে আমি বলছি থ্রুপুট। যদি আমার সিস্টেমের হায়ার থ্রুপুট হয়, তার মানে আমরা সেটা বলতে পারি যত যত মানে আমার থ্রুপুটটা বাড়া মানে হচ্ছে যে আমি একটা পার্টিকুলার ইউনিট অফ টাইমে আমি অনেক বেশি প্রসেসকে আমি কমপ্লিট করতে পারছি বা এক্সিকিউট করতে পারছি। তাহলে যদি আমার কোনো শিডিউলিং যদি অ্যালগোরিদমে যদি হায়ার থ্রুপুট হয়, সেটা মানে কিন্তু বুঝতে হবে যে আমার সেই শিডিউলিং অ্যালগোরিদমটা কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট। তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের এই থ্রুপুটটাকে সবসময় বাড়ানোর চেষ্টা করব। পার ইউনিট টাইমে কত নাম্বার অফ প্রসেসকে, আর যত বেশি প্রসেসকে আমরা এক্সিকিউট করতে পারবো, তত কিন্তু আমার সিপিইউ শিডিউলিংয়ের যে অ্যালগোরিদমটা তার সেটা ততটা বেশি কিন্তু এফিশিয়েন্ট হবে। ওকে, এবার আমরা ডিফারেন্ট টাইমের এস্টিমেটে আসবো। টাইমের এস্টিমেটগুলো আমি কিন্তু এই অর্ডারে না বলে আমি একটু আমার মতন করে অর্ডারিং করে আমি বলবো টাইমের এস্টিমেটগুলো। ওকে, তো আমি তার মানে দুটো জিনিস পড়লাম আমরা সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়ার মধ্যে, সিপিইউ ইউটিলাইজেশন আর হচ্ছে থ্রুপুট, যেটাকে কিন্তু আমরা ইনক্রিজ করার চেষ্টা করব বা এনহ্যান্স করার আমরা চেষ্টা করব। এবার আমি আমার মতো করে প্রতিটা টাইমকে আমরা এবার দেখাবো। প্রথমে আমরা যে টাইমটাতে আসবো সেটা হচ্ছে অ্যারাইভেল টাইম। অ্যারাইভেল টাইম, তো নামটা শুনেই বুঝতে পারছি যে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম যেখানে আমার প্রসেসটা, যে টাইমে আমার প্রসেসটা এন্টার করে রেডি কিউতে, সেই টাইম, সেই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমকে আমরা বলতে পারি অ্যারাইভেল টাইম। ওকে, তাহলে আমার একটা প্রসেস সে যে টাইমে আমার রেডি কিউতে এন্টার করছে, তার ওই এই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমকে, ওই পয়েন্ট অফ টাইমটাকে আমরা এক কথায় বলতে পারি সেটা হচ্ছে আমার অ্যারাইভেল টাইম। ওকে, কারণ রেডি কিউতে না আসলে আমার প্রসেসটা কিন্তু এক্সিকিউশনের জন্য রেডি হতে পারবে না। আর আমার সিপিইউ সেই সমস্ত প্রসেসগুলোকে এক্সিকিউট করে যে প্রসেসগুলো আমার রেডি কিউতে স্টোর করা আছে বা রেডি কিউতে রাখা আছে। অতএব রেডি কিউতে কিন্তু আসতে হবে, তার জন্য তোমার একটা টাইম দরকার, তাকে আমরা বলছি অ্যারাইভেল টাইম। সেকেন্ড যে টাইমের এস্টিমেটটা আমরা বলবো, দ্যাট ইজ আ ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম, আমরা বাস ধরতে গেছি, বাস ধরতে গিয়ে হয়তো আমরা আমাদের যে ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমে হয়তো আমরা 10 মিনিট ওয়েট করলাম, দিয়ে তারপরে বাসটা পেলাম, বাসে করে চলে গেলাম। তাহলে ওয়েটিং টাইমটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ টাইম, যে টাইমটা কোনো প্রসেস স্পেন্ড করে কোথায় না রেডি কিউতে ওয়েট করার জন্য। মানে আমার যদি কোনো একটা প্রসেস, ধরো না প্রসেস P1, সে হয়তো রেডি কিউতে গেছে, রেডি কিউতে গিয়ে তোমার ধরো না প্রসেস P1টা হয়তো 10 সেকেন্ড টাইম স্পেন্ড করেছে, তাহলে সেই টাইমটাকে বলা হয় ওয়েটিং টাইম। এই 10 সেকেন্ড টাইমটা স্পেন্ড করার পর তারপর কিন্তু সিপিইউ তাকে প্রসেস P1কে নিয়ে কিন্তু এবার এক্সিকিউশন শুরু করে দিচ্ছে আফটার 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড সে কিন্তু রেডি কিউতে কি করছে, রেডি কিউতে সে কিন্তু ওয়েট করছে, তাকে আমরা বলছি, এক কথায় বলছি ওয়েটিং টাইম। ওকে, তো এবার আমরা ওয়েটিং টাইমের পর পরে আমি আবার এক্সপ্রেশন বলবো, প্রতিটা টাইমে আমি আবার এক্সপ্রেশন বলবো। ওকে, আগে আমরা কনসেপ্টগুলোকে আমরা জেনে নিই, দেন আমরা যে টাইমের কনসেপ্টে আমরা আসবো তার নাম হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম, রেসপন্স টাইমের কনসেপ্টটা যদি একটু অন্যভাবে আমরা বলার চেষ্টা করি, রেসপন্স টাইম বলতে কি বোঝায়, তো আমি বলতে পারি এটা একটা অ্যামাউন্ট অফ টাইম, এটা একটা অ্যামাউন্ট অফ টাইম বা একটা পার্টিকুলার একটা টাইম বা অ্যামাউন্ট অফ টাইম। তো তুমি ধরে নাও সিপিইউকে তুমি কিছু রিকোয়েস্ট করেছো, সিপিইউ সার্ভিস পাওয়ার জন্য তুমি সিপিইউ কিছু রিকোয়েস্ট করেছো, তুমি বারবার রিকোয়েস্ট করেই যাচ্ছ সিপিইউকে। এবার সিপিইউ তোমার রিকোয়েস্টগুলো পাওয়ার পর একটা পার্টিকুলার টাইমে তোমাকে হয়তো রেসপন্স করলো, প্রথমবার তোমাকে রেসপন্স করলো, ফার্স্ট টাইম। ওকে, তার মানে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি কখন রিকোয়েস্ট করেছি সিপিইউকে, আর সিপিইউ আমাকে কোন পার্টিকুলার টাইমে আমাকে সে ফার্স্ট টাইম কখন সে আমাকে রেসপন্স করলো। তাহলে আমরা রেসপন্স টাইমটাকে আমরা এইভাবে যদি একটু এক্সপ্রেশনের থ্রু দিয়ে যদি আমি বলার চেষ্টা করি যে রেসপন্স টাইম ইকুয়ালস টু, যদি আমি বলি রেসপন্স টাইম ইকুয়ালস টু যে টাইম অ্যাট হুইচ প্রসেস ফার্স্ট গেটস দ্য সিপিইউ। আমার প্রসেসটা যখন সিপিইউর কাছ থেকে প্রথম যখন সার্ভিস পাচ্ছে, সেই টাইমটা থেকে যদি আমি অ্যারাইভেল টাইমটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে টাইমটা, যে অ্যামাউন্ট অফ টাইমটা থাকে বা যে টাইমটা পড়ে থাকে, সেই টাইমটাকে আমরা বলতে পারি রেসপন্স টাইম। তাহলে একটা প্রসেস তোমার ধরে নাও
হয়তো 5:05 সে সিপিইউর কাছ থেকে প্রথম রেসপন্স পেয়েছে বা প্রথম সে সিপিইউকে পেয়েছে। আর সেই প্রসেসটা তোমার ধরে নাও হয়তো আমার তার ধরে নাও অ্যারাইভেল টাইমটা তুমি বলো, ধরে নাও তুমি 5:02, তাই তো? তাহলে আমার দেখো রেসপন্স টাইমটা কিন্তু তোমার হচ্ছে 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড টাইম লাগলো সিপিইউ 3 সেকেন্ড টাইম লাগলো, যে 3 সেকেন্ড পর কিন্তু সে প্রসেসটাকে সে রেসপন্স করছে প্রথমবার যখন রেসপন্স করছে। যে তাকে তোমার বারবার রেসপন্স করতে পারে যে হ্যাঁ তার আমি বললাম একটা প্রসেস তার তোমার ধরে নাও হয়তো 10 মিলি সেকেন্ড টাইম লাগবে এক্সিকিউশনের জন্য, একটা প্রসেস তার 10 মিলি সেকেন্ড টাইম লাগবে এক্সিকিউশনের জন্য। এবার তাকে তোমার প্রথম সে তোমার ধরে নাও অ্যারাইভ করেছে হয়তো তোমার 5:05 আর সিপিইউ তাকে প্রথম রেসপন্স করেছে 5:10। তাহলে আমার তার মানে বলা যেতে পারে যে 5:10 একবার তাকে রেসপন্স করেছে, তাকে তোমার ধরো না 5:20 একবার রেসপন্স করেছে বা 5:25 একবার রেসপন্স করেছে। তাহলে এই প্রথম যে রেসপন্স টাইমটা বা প্রথম যে টাইমে তাকে ফার্স্ট রেসপন্স করেছে, ওকে, তো সেই টাইমটা কিন্তু আমাকে বাদ দিতে হবে আমার অ্যারাইভেল টাইম থেকে। তার মানে 5:10 মাইনাস 5:05, অর্থাৎ এই 5 সেকেন্ডটা কিন্তু হচ্ছে রেসপন্স টাইম, যেটা কিন্তু সিপিইউ তাকে আহ, এই টাইমটা তাকে কিন্তু রেসপন্স দিতে কিন্তু ওয়েট করিয়েছে। এটা রেসপন্স টাইম। ওকে, এবার রেসপন্স টাইমে তার মানে এই এক্সপ্রেশনটা কিন্তু ভালো করে এটাকে মনে রাখতে হবে, এক্সপ্রেশনটা যেটা কিন্তু আমাদের সিপিইউ শিডিউলিং যখন আমরা পড়বো বা প্রসেস যখন শিডিউলিং পড়বো, তখন সেখানে কিন্তু আমাদের রেসপন্স টাইম বের করতে হবে, তখন সেটা কিন্তু বের করতে আমাদের কাজে লাগবে। তারপরের আর একটা টাইম এস্টিমেট, খুব সহজ একটা টাইম এস্টিমেট, সেটা হচ্ছে বাস্ট টাইম। বাস্ট টাইম, ওকে। তো এটা ওটা অবশ্যই একটা অ্যামাউন্ট অফ টাইম, এটা একটা অ্যামাউন্ট অফ টাইম যে টাইমটা দরকার লাগে কোনো প্রসেসের সিপিইউর কাছ থেকে এক্সিকিউশনের জন্য। ধরে নাও বললাম যে একটা প্রসেস তার 5 সেকেন্ড তার এক্সিকিউশন টাইম দরকার লাগে সিপিইউ থেকে, তাহলে কিন্তু প্রসেসটা আমার কমপ্লিট হয়ে যাবে, তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে তার মানে প্রসেস P1 তার এক্সিকিউশনের জন্য 5 সেকেন্ড টাইম লাগে, তাহলে সিপিইউ যদি তাকে 5 সেকেন্ড টাইম দেয় পুরোপুরি, তাহলে কিন্তু প্রসেস P1টা কিন্তু এক্সিকিউশন হয়ে যাবে। ওকে, তাহলে সিপিইউর কাছ থেকে ওই প্রসেস P1টা এক্সিকিউট করার জন্য প্রসেস P1 এর 5 সেকেন্ড টাইম লাগবে, বা সিপিইউর 5 সেকেন্ড টাইম লাগবে প্রসেস P1টাকে এক্সিকিউট করার জন্য। তাহলে এই টাইমটাকে বলা হয় বাস্ট টাইম। আমি হয়তো বললাম যে এখানে তোমার দুটো কনসেপ্ট আমার আছে, একটা তোমার হচ্ছে সিপিইউ বাস্ট, একটা তোমার হচ্ছে আইও বাস্ট। তাই আমি এখানে একটু জাস্ট সংক্ষেপে বলি, সিপিইউ বাস্ট আর হচ্ছে আইও বাস্ট। তাহলে যে কোনো প্রসেস যখন এক্সিকিউশন হতে আসে, তখন তার কিন্তু দু রকমের অপারেশন দরকার পড়ে, যে আইদার তার কিছুক্ষণ তার সিপিইউর কাছ থেকে সার্ভিস দরকার পড়ে, আর কিছুক্ষণ তার হয়তো ইনপুট আউটপুট করার জন্য তার হয়তো সময় দরকার পড়ে। আমি বললাম যে একটা প্রসেস P1 তার সিপিইউ বাস টাইম হচ্ছে 5 সেকেন্ড বা 5 মিলি সেকেন্ড, আর তার ইনপুট আউটপুট বাস টাইম হচ্ছে তোমার ধরো 2 মিলি সেকেন্ড। তার মানে বোঝায় যে প্রসেস P1টার এক্সিকিউশন কমপ্লিট হতে টোটাল 7 মিলিসেকেন্ড টাইম লাগবে ঠিকই, কিন্তু যেখানে সিপিইউর ইন্টারভেনশন প্রয়োজন 5 মিলিসেকেন্ড, দ্যাট ইজ দ্য সিপিইউ বাস্ট। আর সেই প্রসেসটা তোমার 2 মিলিসেকেন্ড টাইম ধরে সে কিন্তু কোনো ইনপুট আউটপুট অপারেশন করবে, তাহলে যে সময় ধরে কোনো প্রসেস ইনপুট আউটপুট অপারেশন করতে ব্যস্ত থাকে, সেই টাইমটাকে বলা হয় আইও বাস্ট টাইম বা আইও বাস্ট। অতএব অবশ্যই আমার সিপিইউ বাস্ট প্লাস আইও বাস্ট নিয়ে কিন্তু বেসিক্যালি কোনো প্রসেসের টাইমটাকে এস্টিমেট করা হয়। তার মানে যদি কোনো প্রসেসের সিপিইউর কাছ থেকে বেশি টাইম দরকার পড়ে তার এক্সিকিউশনের জন্য, যেমন প্রসেস P1 এর ক্ষেত্রে দেখো সিপিইউর কাছ থেকে তার কিন্তু বেশি সময় দরকার পড়ছে, তার কিন্তু ইনপুট আউটপুট অপারেশন সে যে সময় ধরে করছে তার থেকে কিন্তু অনেক বেশি সময় কিন্তু সে সিপিইউর কাছে কাটাচ্ছে, বা সিপিইউ টাইমটাকে সে স্পেন্ড করছে। আবার ধরো প্রসেস P2 কথা বলছি, তার তোমার ধরো হয়তো 1 মিলিসেকেন্ড তার টাইম লাগে, তার হচ্ছে সিপিইউ বাস্ট। আর তার তোমার ধরো 10 মিলিসেকেন্ড তার টাইম ধরো তুমি হয়তো তার আইও বাস্ট। তাহলে যে প্রসেসের সিপিইউ টাইমটা বেশি লাগে ইনপুট আউটপুট অপারেশন করার থেকে, তখন সেই ধরনের প্রসেসগুলোকে বলা হয় সিপিইউ বাউন্ড প্রসেস। মানে এরা কিন্তু বেশিক্ষণ সময় কিন্তু সিপিইউ কে নিয়ে কাটিয়ে দেয়, তাকে বলা হয় সিপিইউ বাউন্ড প্রসেস বা সিপিইউ বাউন্ডেড প্রসেস। আর যে প্রসেসগুলো ইনপুট আউটপুট অপারেশন করতে বেশি সময় লাগায় বা বেশি সময় ডিভোট করে, সেই ধরনের প্রসেসগুলোকে বলা হয় আইও বাউন্ড প্রসেস। ওকে, আইও বাউন্ড প্রসেস। দু রকমের আমাদের প্রসেসের নাম বললাম, একটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস, আর একটা হচ্ছে আমাদের আইও বাউন্ড প্রসেস। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু বাস টাইমটাকে আমরা এক্সপ্লেন করলাম যে হোয়াট ইজ দ্য বাস টাইম, হোয়াট ইজ দ্য বাস টাইম। আর অবশ্যই বাস টাইমটা কিন্তু কোনো সময় কোনো প্রসেস আগে থেকে জানতে পারে না যে কতক্ষণ তার বাস টাইম লাগবে।
একটা প্রসেস তার এক্সিকিউটিং ধরো না এক্সিকিউশন শুরু হবে, তো মানে বিফোর এক্সিকিউটিং দ্য প্রসেস দ্য বাস টাইম অফ আ প্রসেস ক্যানট বি নোন। আমি কিন্তু আগে থেকে জানতে পারিনি যে কতক্ষণ তার সময় লাগবে। ওকে, তাহলে একমাত্র আমার প্রসেসটা এক্সিকিউট হওয়ার পর জানতে পারি যে ওই প্রসেসটার বাস টাইম কত। তা আমরা একটা অ্যাপ্রক্সিমেট করে আমরা বলি যে প্রসেস P1 এর বাস টাইম 5 মিলি সেকেন্ড বা প্রসেস P2 বাস টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড। তাহলে যাকে আমরা বাস টাইম বলি তাকে আর একটা টাইমে আমরা ডাকতে পারি, নাম ধরে ডাকতে পারি, তার নাম হচ্ছে এক্সিকিউশন টাইম। যে সময় ধরে সে সিপিইউর কাছ থেকে এক্সিকিউট করছে তাকে এক্সিকিউশন টাইম বলা হয়, বা তাকে আবার অনেক সময় বলা হয় রানিং টাইম। রানিং টাইম যা, আমার বাস টাইম তাই, আমার এক্সিকিউশন টাইম কিন্তু সেম কনসেপ্ট। ওকে, এবার চলে আসবো আমরা নেক্সট কনসেপ্টে, দ্যাট ইজ আ কমপ্লিশন টাইম। ওকে, কমপ্লিশন টাইম। খুব সম্ভবত আমরা এটা দেখে বুঝতেই পারছি যে কমপ্লিশন টাইম মানে প্রসেসটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, যে টাইমে আমার প্রসেসটা কমপ্লিশন হচ্ছে তাকে আমরা কমপ্লিশন টাইম বলতে পারি। ধরে নেওয়া যাক যে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, যে পয়েন্ট অফ টাইমে আমার প্রসেসটা তার এক্সিকিউশন সে কমপ্লিট করেছে, দিয়ে সে সিস্টেম থেকে এক্সিট হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যাকে আমরা কমপ্লিশন টাইম বলি তাকে আমি আবার বলতে পারি যেটা হচ্ছে ইট ইজ অলসো এক্সিট টাইম। তাহলে একটা প্রসেস তার কমপ্লিশন টাইম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা পয়েন্ট অফ টাইম at which a process completes its execution on the CPU and then take exit from the system, তাকে আমরা এক কথায় বলছি কমপ্লিশন টাইম। তাহলে যাকে কমপ্লিশন টাইম বলা হয় তাকে আবার এক কথায় বলা হয় এক্সিট টাইম। এবার যেটা আমাদের মেন যে টাইমের কনসেপ্টে আমরা এবার আসতে চাইছি সেটা হচ্ছে, এতগুলো টাইমের পর আমরা এখন পড়বো সেটা, তার নাম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। খুব ভাইটাল একটা টাইম এস্টিমেট, টার্ন অ্যারাউন্ড টাইম, বা যাকে আমরা অনেক সময় টিএটি বলে ডাকি। ওয়েটিং টাইমটাকে আমরা ডাব্লিউটি বলে আমরা শর্ট ফর্মে ডিনোট করতে পারি, রেসপন্স টাইমটাকে আরটি বলতে পারি, যাই আমার টার্ন অ্যারাউন্ড টাইমটাকে আমরা টিএটি বলতে পারি। তো একটা প্রসেস তার এক্সিকিউশনের জন্য তাকে কিছুক্ষণ সময় তাকে ওয়েট করতে হয় রেডি কিউতে, কারণ সবসময় তো আর সিপিইউ কে পাওয়া যায় না, সিপিইউ হয়তো অন্য কাজে ব্যস্ত আছে, তখন তো সেই পার্টিকুলার প্রসেসটাকে তো ওয়েট করতে হবে। সে কোথায় ওয়েট করবে, না রেডি কিউতে ওয়েট করবে, তারপরে সে সিপিইউর কাছ থেকে টাইমটা পায়। তাহলে একটা প্রসেস আমার সিস্টেমে ধরে নাও যখন এসছে, আমি ধরলাম আমার প্রসেসটা তোমার সিস্টেমে এসে তোমার ধরে নাও 5টা 5-এ ঢুকেছে, সিস্টেমে রেডি করে এসে ঢুকেছে 5টা 5-এ, আর সে যখন বেরিয়ে গেল আমার সিস্টেম থেকে তখন তোমার ধরে নাও হয়তো 5টা 15 বাজছে বা 5টা 13 বাজছে। তাহলে আলটিমেট তার মানে তুমি বলতে পারি সেই প্রসেসটা তার কমপ্লিশন টাইমটা হচ্ছে 5টা 13, আর তার অ্যারাইভেল টাইমটা হচ্ছে 5টা 5। তাহলে এখন যদি আমি বলি যে টার্ন অ্যারাউন্ড টাইম মানে তাহলে কি হবে, তার টার্ন অ্যারাউন্ড টাইম মানে বলতে পারি যে টিএটি ইকুয়ালস টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। তাহলে একটা প্রসেসে, তার মানে প্রসেস P1টার আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে বেসিক্যালি 8 সেকেন্ড বা 8 মিনিট। তুমি যদি বলো, আমি 5টা 5 বলেছি, 5টা 13 বলেছি, মানে 8 মিনিট তুমি ভাবতে পারো আমার এক্সাম্পল অনুযায়ী। আবার ঘুরিয়ে তো আমি এটাও তো বলতে পারি, তার মানে স্যার এটাও তো বোঝায় যে একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে যে সেই প্রসেসটা এক্সিকিউশন হওয়ার জন্য তার এক্সিকিউশন টাইম লাগে কতটা, না তার বাস টাইমটাকে বলা হয় তার এক্সিকিউশন টাইম, প্লাস সেই প্রসেসটা কতক্ষণ সময় সে রেডি কিউতে ওয়েট করছে, দ্যাট ইজ অলসো কল্ড দ্য ওয়েটিং টাইম। অতএব বাস টাইম প্লাস ওয়েটিং টাইমকে একসঙ্গে কম্বাইন করলে আমি তোমার পেয়ে যাবো টার্ন অ্যারাউন্ড টাইম। তুমি যদি ভাবো যে 5টা 5 থেকে 5টা 13 তোমার 8 মিনিট হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম, তুমি এটাকে জাস্ট ভেঙে দাও, তুমি এটাকে তার জাস্ট ভেঙে দাও, যে তার মানে বোঝায় যে সেই প্রসেসটা তার 3 মিনিট তার টাইম লাগে, তার হচ্ছে বাস টাইম, আর 5 মিনিট তার হচ্ছে ওয়েটিং টাইম। এখন দেখো তোমার 3 + 5 নিয়ে তোমার কিন্তু 8 মিনিট হচ্ছে, দ্যাট ইজ আ টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, তাহলে যে সময় সে এন্টার করছে আর যে সময় সে কমপ্লিশন হয়ে বেরোচ্ছে, অর্থাৎ কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। তাহলে আমি একটু ঘুরিয়ে বলতে পারি যে আমার একটা প্রসেস টোটাল যতটা টাইম স্পেন্ড করে সিস্টেমে, বা যে অ্যামাউন্ট অফ টাইম আমার প্রসেসটা সিস্টেমে স্পেন্ড করছে, সেই টোটাল অ্যামাউন্ট অফ টাইমকে আমরা এক কথায় বলতে পারি টার্ন অ্যারাউন্ড টাইম। সো তার দুটো এক্সপ্রেশন, আমরা এই এক্সপ্রেশনটা দিয়েও কাজ করতে পারবো, আবার আমি কিন্তু এই এক্সপ্রেশন দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। ওকে, যদি আমাকে কমপ্লিশন টাইম বলে দেয়, যদি আমাকে অ্যারাইভেল টাইম বলে দেয়, তাহলে আমরা তার টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে পারবো ইজিলি। বা যদি আমাকে বাস টাইম বলে দেয়, যদি আমাকে ওয়েটিং টাইম বলে দেয়, তাও কিন্তু তার আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টাইম এস্টিমেট, ডিফারেন্ট টাইম এস্টিমেট বা টাইম উইথ রেসপেক্ট টু দ্য প্রসেস। ঠিক আছে,
তাহলে এবার আমরা এই এতগুলো টাইম এস্টিমেট বা প্রসেসগুলো বা তার ডিফারেন্ট কনসেপ্টগুলো দেখার পর এখন আমরা যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং এর কনসেপ্টে আসবো, বা অনেক সময় এটাকে প্রসেস শিডিউলিংও বলা হয়, বা সিপিইউ শিডিউলিং। আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং কনসেপ্ট বা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। ওকে, সিপিইউ শিডিউলিং কনসেপ্ট। বাস টাইম মানে হচ্ছে একটা প্রসেস সে কতক্ষণ ধরে তার এক্সিকিউশন দরকার, সে কতক্ষণ তার এক্সিকিউশন লাগে সিপিইউর কাছ থেকে, সে কতক্ষণ টাইম ধরে এক্সিকিউট হয় সিপিইউর কাছ থেকে, দ্যাট ইজ আ বাস টাইম। একটা প্রসেসকে তোমাদের বললাম যে তার 5 সেকেন্ড লাগবে এক্সিকিউশনের জন্য, তাহলে ওই 5 সেকেন্ডে তার হচ্ছে বাস টাইম। বা সিপিইউ তাকে কতক্ষণ ধরে এক্সিকিউট করছে, তার রানিং টাইমটা, তার এক্সিকিউশন টাইমটা। আমি সিপিইউ বললো যে আমার প্রসেস P1 কে এক্সিকিউট করতে আমার 5 মিলি সেকেন্ড টাইম লেগেছে, তো দ্যাট ইজ আ 5 মিলি সেকেন্ডটাই কিন্তু ওই প্রসেসটা তোমার বাস টাইম। বোঝা গেছে? ওই 5 মিলি সেকেন্ড টাইমটা কিন্তু হচ্ছে ওর বাস টাইম। ওকে, তো আমরা এখন যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে যে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। তো সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম আছে। তো আমরা পপুলার কিছু অ্যালগোরিদম আমরা এখানে জানার চেষ্টা করব। তার মধ্যে তার মধ্যে তোমার প্রথম যেটা দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের যে অ্যালগোরিদমগুলো আছে তার নামগুলো ফার্স্ট একটু দেখি আমরা। ফার্স্ট হচ্ছে তোমার, আমরা সবাই জানি সেটা হচ্ছে এফসিএফএস অ্যালগোরিদম। নাম্বার 2 হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। ওকে, নাম্বার 3 হচ্ছে এসআরটিএফ। এসআরটিএফ একটা অ্যালগোরিদম। ওকে, নাম্বার 4 প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম। প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম। আর নাম্বার 5 হচ্ছে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম। রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম। ওকে, বা প্রসেস। তাহলে আমরা এই 5টা অ্যালগোরিদম সিপিইউ শিডিউলিং এর জন্য এই 5টা অ্যালগোরিদম আমরা ব্যবহার করবো অ্যাকচুয়ালি। মানে সিপিইউ শিডিউলিং বলতে যেটা বোঝায় যে আমি সিপিইউকে, আমি প্রসেসগুলোকে শিডিউল করছি যে আমার কোন প্রসেস কখন সিপিইউর কাছ থেকে সার্ভিস পাবে, বা সিপিইউ প্রথম কোন প্রসেসটাকে নিয়ে কাজ করবে, তারপরে সে কোন প্রসেসটাকে নেবে, তারপরে সে কোন প্রসেসটাকে নেবে, দ্যাট ইজ কল্ড সিপিইউ শিডিউলিং। তো সেটা আমরা বেসিক্যালি আমরা এই 5টা অ্যালগোরিদম পড়বো শিডিউলিং এর জন্য। তো যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে এফসিএফএস শিডিউলিং অ্যালগোরিদম। কিন্তু এফসিএফএস এ যাওয়ার আগে আমাদেরকে শিডিউলিংকে আমরা বেসিক্যালি 2 টাইপে আমরা ডিভাইড করতে পারি। সেই টাইপটা না জানলে আবার আমাদের শিডিউলিংটা ঠিক কমপ্লিট আমরা ডিসকাশন করতে পারবো না। সেটা হচ্ছে যে আমরা সিপিইউ শিডিউলিংকে আমি আবার 2 টাইপে ডিভাইড করতে পারি। তোমাদের তো তার প্রসেস কিভাবে সিপিইউ শিডিউলিং করব। তো বেসিক্যালি আমাদের 2 রকম টাইপের শিডিউলিং আছে। একটা হচ্ছে প্রিএমপ্টিভ শিডিউলিং, আরেকটা হচ্ছে নন প্রিএমপ্টিভ শিডিউলিং। তাহলে এই কনসেপ্টটা কিন্তু ফার্স্টে আমাকে জানতে হবে, প্রিএমপ্টিভ আর হচ্ছে নন প্রিএমপ্টিভ। কারণ আমি যে এখানে অ্যালগোরিদমগুলো যে ডিসকাশন করব না, আমি কিন্তু প্রত্যেকটা অ্যালগোরিদমের ক্ষেত্রে বলবো যেটা প্রিএমপ্টিভ না নন প্রিএমপ্টিভ, আমরা এর প্রিএমপ্টিভ ভার্সন পড়বো না নন প্রিএমপ্টিভ ভার্সন পড়বো। তো তার জন্যই কিন্তু আমাদের প্রিএমপ্টিভ ভার্সেস নন প্রিএমপ্টিভ এই কনসেপ্টটা আমাদের কিন্তু জেনে রাখা দরকার। ওকে, তো মানে খুব সহজ করে বলতে গেলে প্রিএম্প্ট করা মানে হচ্ছে যে কোনো কিছু তোমার হাতে কিছু একটা আছে, আমি ওটাকে তোমার ছাড়িয়ে নিয়ে চলে আসছি, প্রিএম্প্ট করে নিয়ে চলে আসছি, দ্যাট ইজ আ প্রিএমপ্টিভ। আর নন প্রিএমপ্টিভ মানে হচ্ছে যে আমি তোমার হাত থেকে কিন্তু ওটাকে কাটতে পারছি না বা ছাড়াতে পারছি না, তাকে আমরা বলছি নন প্রিএমপ্টিভ। সেরকম ধরে নাও যে একটা সিপিইউ কোনো একটা প্রসেসকে তোমার ধরে নাও এক্সিকিউট করছে, প্রসেস P1 কে ধরে নাও এক্সিকিউট করছে। তো সিপিইউর কাছে আরেকটা প্রসেস তোমার রিকোয়েস্ট করেছে, ধরে নাও প্রসেস P2, তার ধরে নাও হয়তো হাই প্রায়োরিটি হতে পারে বা তার ওয়েটেজ বেশি হতে পারে। তখন P2 তখন কি করছে না, সিপিইউ তো P1 কে সার্ভিস দিচ্ছিল, তখন P2 কি করলো, সিপিইউ কে P1 এর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসে বলছে যে তুমি আমাকে সার্ভিস দাও, তখন সিপিইউ কিন্তু P2 কে সার্ভিস দিচ্ছে, দ্যাট ইজ আ প্রিএমপ্টিভ। আর যদি নন প্রিএমপ্টিভ হয় তাহলে সিপিইউ যাকে ধরবে বা যে প্রসেসটাকে সে এক্সিকিউশন করতে শুরু করবে তাকে কমপ্লিট না করে সে কিন্তু অন্য কোনো প্রসেসকে হাত দেবে না।
দ্যাট ইজ আ নন প্রিএমটিভ। তাই আমি বললাম যে সিপিইউ P1 কে, তো P1 ধরো তোমার বাস টাইম ধরো হয়তো 5 সেকেন্ড, তাহলে সিপিইউ এখন P1 কে স্টার্ট করেছে ইন দ্য নন প্রিএমটিভ মোড। তাহলে সিপিইউ কিন্তু P1 কে 5 সেকেন্ড টাইমটা কিন্তু পুরোপুরি ডিভোট করবে, তাকে 5 সেকেন্ড ধরে এক্সিকিউশন করবে, তাকে কমপ্লিট করাবে, কমপ্লিট করার পর তারপর তাকে যে রিকোয়েস্ট করেছে হয়তো P2 বা P3 তাকে হয়তো রিকোয়েস্ট করেছে, তখন সে কিন্তু সিপিইউ গিয়ে P2 কে গিয়ে তারপর তোমার সার্ভিস দেবে। ওকে, তাকে আমরা বলছি নন প্রিএমটিভ। তাহলে এই প্রিএমটিভ আর নন প্রিএমটিভ যদি একটু টেকনিক্যালি যদি আমরা বলতে পারি, একটু যদি টেকনিক্যালি বলার চেষ্টা করি প্রিএমটিভের কনসেপ্ট বা নন প্রিএমটিভের কনসেপ্ট, যে প্রিএমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে এই যে আমি সিপিইউ কে যে ফোর্স করে বলছি যে সিপিইউ তুমি এখন P2 কে সার্ভিস দাও, তাকে আমি তোমার ছাড়িয়ে নিচ্ছি P1 এর কাছ থেকে, দিয়ে তোমার সিপিইউ কে P2 কে দিচ্ছি, তাহলে এই কাজটা কিন্তু করছে বেসিক্যালি অপারেটিং সিস্টেম। তাহলে প্রিএমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কিন্তু ফোর্সফুলি আমার যে প্রসেসটা রান করছিল এখন সিপিইউর কাছ থেকে, তার কাছ থেকে অপারেটিং সিস্টেম কিন্তু সিপিইউকে তোমার কিন্তু ফোর্সফুলি উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে নিয়ে অন্য কোনো প্রসেসকে অ্যাসাইন করে দিচ্ছে। দ্যাট ইজ কল্ড প্রিএমটিভ শিডিউলিং। তাহলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে যার উপরে বেস করেই কিন্তু আমার এই প্রিএমটিভ শিডিউলিং করতে হয় বা জোর করে ছাড়িয়ে আনতে হয় সিপিইউকে অন্য কোনো প্রসেস থেকে। তার যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রসেস প্রায়োরিটি। যে একটা হেভিওয়েট কোনো প্রসেস এসছে, একটা মানে মন্ত্রীর কাছ থেকে কোনো প্রসেস এসছে, ঠিক আছে, তাহলে তাকে তো অবশ্যই সার্ভিস আগে দিতে হবে, এখন তো মন্ত্রীও তো এখন ভগবান, তাই না? তো তার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের প্রিএমটিভ শিডিউলিং এর কনসেপ্টটা। আর এছাড়াও তোমার আরেকটা কনসেপ্ট আছে যে কেন প্রিএম্প্ট করতে হয় কোনো প্রসেস থেকে। ধরে নাও প্রসেস P1 তার ধরুন একটা টাইম স্লাইস দিয়েছে যে P1 কে সিপিইউ তুমি 1 সেকেন্ড এক্সিকিউট করে তুমি কিন্তু বেরিয়ে চলে আসবে। এবার যখনই P1 এর তোমার টাইম স্লাইসে যখন ওভার হয়ে গেল, তখন সিপিইউ কিন্তু তোমার P2 কে, তখন কিন্তু ওএস তখন সিপিইউ কে P1 এর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসে বলছে তুমি এখন P2 কে সার্ভিস দাও, তার টাইম স্লাইসটা হচ্ছে আরো 1 সেকেন্ড। তাহলে টাইম স্লাইস যখন এক্সপায়ার করে যায় বা কোনো প্রসেসের যখন কোনো হাই প্রায়োরিটি যখন কোনো প্রসেস চলে আসে সিস্টেমে, তখন কিন্তু অপারেটিং সিস্টেমকে বাধ্য হতে হয় যে সিপিইউকে প্রিএম্প্ট করে তাকে অন্য প্রসেস থেকে আর একটা প্রসেসে তাকে অ্যাসাইন করতে। এটাকে বলা হয় প্রিএমটিভ শিডিউলিং। ওকে, তাহলে এই প্রিএমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে তোমার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমার যে লোয়ার যে প্রায়োরিটি প্রসেসগুলো, তারা কিন্তু সারা জীবন ধরে সাফার করেই যাবে। আমার আমার ধরুন সিস্টেমের মধ্যে হায়ার প্রায়োরিটি প্রসেস আসতেই থাকছে, ফ্রিকোয়েন্টলি আসতে থাকছে, আর অপারেটিং সিস্টেম কিন্তু ততবার কিন্তু আমার সিপিইউকে প্রিএম্প্ট করে করে তাকে অ্যাসাইন করছে হায়ার প্রায়োরিটি প্রসেসগুলোকে। তার মানে এখানে কিন্তু একটা স্টারভেশন বলে একটা কনসেপ্ট আসতে পারে, দ্যাট ইজ আ রিস্ক অফ স্টারভেশন। মানে আমার কিন্তু লোয়ার প্রায়োরিটি যে প্রসেসগুলো তারা কিন্তু উপোস করে থাকবে অনেকক্ষণ, খেতে পাবে না, সিপিইউর কাছ থেকে সার্ভিস পাবে না, এটাকে বলা হয় স্টারভেশন। আর যত হায়ার প্রায়োরিটি প্রসেস আসছে আমার সিস্টেমে, তত কিন্তু সিপিইউকে কনটেক্সট সুইচিং করতে হচ্ছে বারবার। একটা প্রসেস থেকে আবার প্রসেস P1 থেকে P2, আবার P2 থেকে P3, P3 থেকে P4, দ্যাট ইজ আ কনটেক্সট সুইচিং। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ওভারহেড। যত বেশি কনটেক্সট সুইচিং করতে হয়, তার জন্য কিন্তু আমরা আগের দিন দেখেছি যে আমাকে কিছু স্টেটকে আমাকে সেভ করতে হয় আর কিছু স্টেটকে আমাকে আবার রিলোড করতে হয় অন্য কোনো প্রসেসের। তাহলে এটা কিন্তু একটা টাইম কনজিউমিং একটা ব্যাপার, তাই না? তাহলে আমাদের কিন্তু কিছু ওভারহেড থেকেই যায় প্রিএমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে। রিস্ক অফ স্টারভেশন, আমার ওভারহেডটা অনেকটা ইনক্রিজ করে। ওকে, এটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্রিএমটিভ শিডিউলিং। এবার যদি একটু টেকনিক্যাল ভাষায় নন প্রিএমটিভ এর কনসেপ্টটা বলা হয়, হ্যাঁ, এবার এই প্রিএমটিভ এর এক্সাম্পল কোনগুলো? না, প্রিএমটিভ এর মধ্যে আমার তোমার যেগুলো পড়ে সেটা হচ্ছে যেমন রাউন্ড রবিন শিডিউলিংটা হচ্ছে এক্সাম্পল অফ দ্য প্রিএমটিভ শিডিউলিং। শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, SRTF বলেছিলাম, অলসো বি দ্য এক্সাম্পল অফ দ্য প্রিএমটিভ শিডিউলিং। আমার প্রায়োরিটি শিডিউলিং, PS, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রিএমটিভ শিডিউলিং। এবার যদি তোমার নন প্রিএমটিভ যদি তোমার কনসেপ্টে আসি, তখন বলতে পারি যে নন প্রিএমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে একবার যখন প্রসেসটা তার এক্সিকিউশন স্টার্ট করেছে, সে কিন্তু তার কমপ্লিশন হওয়া পর্যন্ত কন্টিনিউ করবে। ওকে, তখন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে সেই প্রসেসটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু সিপিইউ তাকে কিন্তু এক্সিকিউট করছে। সেই সময় সিপিইউ মানে সে কিন্তু আর বাইরে যাচ্ছে না বা অন্য কোনো প্রসেসকে কিন্তু কোনোভাবেই সে সার্ভিস দিতে যাচ্ছে না। তাকে আমরা বলছি নন প্রিএমটিভ। তাহলে নন প্রিএমটিভটা কোনো কোনো ক্ষেত্রে আমার ভালো, আবার কোথাও কোথাও ক্ষেত্রে আমার খারাপ। যদি তোমার নন প্রিএমটিভ হয়, তাহলে কিন্তু আমাদের মাল্টিটাস্কিংটা অতটা ভালো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, আমার সেখানে কিছু ইনএফিসিয়েন্সি চলে আসবে।
কিন্তু আবার দেখো নন প্রিএমটিভ তোমার কোনো বার্ডেন নেই, আমাকে মানে খুব সিম্পলি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমার লো ওভারহেড, আমার কন্টেক্সট সুইচিংটা কম হচ্ছে, আমি এখান থেকে একটা প্রেডিক্টেবল একটা টার্ন অ্যারাউন্ড টাইম পাচ্ছি, যে আমার প্রসেসটা তোমার যে সময় এন্টার করেছিল আর তখন যে কমপ্লিশন করে বেরোচ্ছে সেই টাইমটা কিন্তু অনেকটা কম। কিন্তু ইন কেস অফ প্রিএমটিভ, যে প্রসেসটা তোমার ধরে নাও হয়তো 5টা 5-এ এসছে, সে তোমার তাকে এক্সিকিউট করতে তোমার সিপিইউ শুরু করেছিল, দিয়ে তোমার সিপিইউকে তোমার অপারেটিং সিস্টেম তোমার ছাড়িয়ে নিয়েছে P1 এর কাছ থেকে, তাকে আবার P2 কে দিয়েছে, তাহলে P1 কিন্তু ওয়েট করছে আবার। তাহলে আলটিমেট কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু তোমার বেশি হয় প্রিএমটিভের ক্ষেত্রে, কিন্তু নন প্রিএমটিভের ক্ষেত্রে কিন্তু আমরা মানে বেটার টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা এখান থেকে পেতে পারি। ওকে, আর নন প্রিএমটিভ তোমার এক্সাম্পল কোনগুলো না, এফসিএফএস হচ্ছে এক্সাম্পল অফ আ নন প্রিএমটিভ শিডিউলিং, কারণ এফসিএফএস এ কিন্তু আমাদের নন প্রিএমটিভ ভার্সন। ওকে, শর্টেস্ট জব ফার্স্ট এসজেএফ। আর আমার যেমন প্রিএমটিভ যেমন তোমার প্রায়োরিটি শিডিউলিং আছে, সেরকম তোমার কিন্তু আমার নন প্রিএমটিভ ভার্সনও আছে প্রায়োরিটি শিডিউলিং এর, সেটা আমরা পড়বো। যে প্রায়োরিটি শিডিউলিং তোমার দুরকম টাইপেরই হতে পারে, এ প্রিএমটিভও হয় আবার নন প্রিএমটিভ হয়। যদি তোমার প্রিএমটিভ হয় তখন সে কিরকম ভাবে বিহেভ করে, আর যখন সে নন প্রিএমটিভ হয় তখন সে কিভাবে বিহেভ করে। কিন্তু কনসেপ্টটা হচ্ছে কি একটাই, যে নন প্রিএমটিভ মানেই হচ্ছে সিপিইউ যখন যাকে একবার ধরবে তাকে কমপ্লিট না করে কিন্তু ছাড়বে না, দ্যাট ইজ আ নন প্রিএমটিভ। ওকে, তাহলে আমরা খুব সহজে কিন্তু কম্পারিজন করতে পারি, খুব সহজে আমরা কম্পারিজন করতে পারি প্রিএমটিভ ভার্সেস নন প্রিএমটিভ। এটা কিন্তু পরীক্ষাতে ডিফারেন্স আসে বা কম্পারিজন আসে, যে কম্পারিজন ইন বিটুইন প্রিএমটিভ অ্যান্ড নন প্রিএমটিভ শিডিউলিং। ওকে, হুম, হুম, না 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 না, দেখো আমার নেই। একটা প্রসেসে তোমার কতক্ষণ এক্সিকিউশন টাইম লাগবে সেটা কিন্তু কোনো প্রসেস কিন্তু তোমার জানতেই পারে না আগে থেকে, বা ওএস তোমার কিন্তু জানতে পারে না। সেই প্রসেসটা এক্সিকিউশন হওয়ার পর জানা যায় যে তার কতক্ষণ এক্সিকিউশন টাইম লেগেছে, তারটা এস্টিমেট করা যায়। ওএস, না না, ওএস তোমার ওটাকে এস্টিমেট করে, নন প্রিএমটিভ কোনটা দেবে নয়। আমি ধরো না একটা ওএস কে ডেভেলপ করছি, আমি তোমার ঠিক করলাম যে আমার ওএসটা তোমার এফসিএফ, আমি এফসিএফএস টাকে ব্যবহার করবো, এফসিএফএস শিডিউলিং অ্যালগরিদম ব্যবহার করবো। তার সাথে আমি যদি এফসিএফএস ব্যবহার করি, তাহলে আমার সারা জীবন সেই ওএসটা তোমার কিন্তু নন প্রিএমটিভ হিসাবেই চলবে। তো এটা অ্যালগরিদম, তো এটা কোনো প্রসেস। তুমি এফসিএফএস ব্যবহার করতে পারো তোমার সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, কেউ তোমার এসজিএফ ব্যবহার করতে পারে, কেউ তোমার প্রায়োরিটি শিডিউলিং এ তোমার প্রিএমটিভ ভার্সন ব্যবহার করতে পারে। তার উপর ডিপেন্ড করছে সে কিরকম ভাবে তোমার ওটাকে ডিজাইন করতে চাইছে তার ওএসটাকে। মানে চয়েসটা কিন্তু তোমার, যে ডেভেলপ করছে ওএসটাকে, সে কোন টাইপের শিডিউলিং অ্যালগরিদম সে ব্যবহার করবে। তো আমরা এখানে প্রত্যেকটা টাইপের শিডিউলিং অ্যালগরিদমে তোমার তার মানে কিভাবে সে কাজ করে, তার কিছু মেরিট, তার কিছু ডিমেরিট, বা কিভাবে আমরা ডিফারেন্ট যে প্রসেসের যে টাইম এস্টিমেট গুলো বা সিপিইউ যে শিডিউলিং যে ক্রাইটেরিয়া গুলো আমরা এখান থেকে বের করবো ডিফারেন্ট টাইপের তোমার শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে। এটা আমাদের মানে পারপাস, এটা আমাদের টার্গেট। অনেক সিস্টেম, অনেক তোমার ওএস ডিজাইন করার সময় তোমার প্রিএমটিভ ভার্সন রাখা হয়, নন প্রিএমটিভ ভার্সন রাখা হয়। তখন ওএস তোমার ঠিক করে যে কোন সময় আমার পারফরমেন্সটা বেশি হবে বা কোন জায়গাতে আমার এফিসিয়েন্সিটা বাড়বে। যদি আমি প্রিএমটিভ ব্যবহার করি তাহলে আমার এফিসিয়েন্সি বাড়বে সেই পার্টিকুলার সিচুয়েশনে, না যদি আমি নন প্রিএমটিভ ব্যবহার করি, তখন ওএস কিন্তু ডিসাইড করে যে এখন তোমার এটাকে কোন শিডিউলিং অ্যালগরিদম দিয়ে তোমার শিডিউল করা হবে। ওকে, এটা কিন্তু ডিপেন্ড করছে কিন্তু সব টোটালি কিন্তু অপারেটিং সিস্টেমের উপরে, সে কি ধর তুমি কি, আর যে ডিজাইনার যে সে মানে কিরকম ভাবে সেটাকে ডিজাইন করছে বা কোন টাইপের শিডিউলিং অ্যালগরিদম সেটাকে ডিজাইন করছে, প্রিএমটিভ না নন প্রিএমটিভ না বোথ। ওকে, তো আমরা এই কনসেপ্টটা দেখার পর আমি তো এখানে এক্সাম্পল পেয়েও গেছি যে কোনগুলোকে আমরা প্রিএমটিভ বলতে পারি, কোনগুলোকে আমরা নন প্রিএমটিভ। কিন্তু কেন বলতে পারি সেটা কিন্তু আমাদের এক্সাম্পল সাপেক্ষ, কারণ আমরা এক্সাম্পল দিয়ে সেটাকে বুঝবো যে কেন এটাকে প্রিএমটিভ বলা হয় আর কেন আমি এফসিএফএস বা এসজিএফ কে আমরা নন প্রিএমটিভ বলতে পারি। একমাত্র আমরা প্রায়োরিটি শিডিউলিংকে বলেছি যে আমার এর দুটো ভার্সনই আছে, প্রিএমটিভ ভার্সনও আছে আবার নন প্রিএমটিভ ভার্সনও কিন্তু আছে। তো আমরা এখন এফসিএফএস দিয়ে আমরা শুরু করব। ওকে, চলো, আসল ডিসকাশন আমাদের শুরু হবে এফসিএফএস দিয়ে। আমরা এখন এফসিএফএস দিয়ে শুরু করব, যাওয়া যাক এফসিএফএস এর কনসেপ্ট। এখানে এই ধরনের তোমার শিডিউলিং অ্যালগরিদম মানে তোমার ডিফারেন্ট নিউমেরিক্যাল প্রবলেম আসে এখান থেকে। তো তোমাদের বিটেকের আগেরবারে কোশ্চেনে তোমরা দেখবে কতটা কি প্রবলেম আসে। আমি আমি হয়তো থাকবে, প্রবলেম তো থাকবেই। আর ম্যাক্সিমাম তোমার তো এখানে থিওরিটিক্যাল কনসেপ্ট কোশ্চেন বেশি আসে ওএসএ।
তো যাই হোক, আমাদের প্রবলেমের জন্য কিন্তু রেডি থাকতে হবে। তো আমরা এখন FCFS এর কথায় আমরা পড়ব। ওকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো এখানে FCFS সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, যে একটা সিম্পলেস্ট একটা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম, সিম্পলেস্ট একটা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম FCFS। কেন সিম্পলেস্ট, এটা আমরা তার ইমপ্লিমেন্টেশন দেখলেই বুঝতে পারবো, মানে তার এক্সাম্পল বা কিভাবে FCFS দিয়ে আমরা শিডিউলিং করতে পারি সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। তো সেটা একটা খুব সিম্পলেস্ট একটা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। তো আর এই FCFS শিডিউলিং অ্যালগোরিদম তোমার যে প্রিন্সিপালে কাজ করে, যে সেটা হচ্ছে যে আমার যে প্রসেসটা সিপিইউকে ফার্স্ট রিকোয়েস্ট করবে, সেই প্রসেসটাকে কিন্তু আমি সিপিইউকে ফার্স্টে অ্যাসাইন করব। তার জন্য হচ্ছে FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওকে, তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারি যে তার মানে যে প্রসেসটা তোমার সিস্টেমে প্রথম অ্যারাইভ করছে রেডি কিউতে, সেই কিন্তু ফার্স্ট সিপিইউ দ্বারা অ্যাসাইন হবে, বা সিপিইউ কিন্তু তাকে ফার্স্টে অ্যাসাইন করা হবে। আর যদি যদি আমার টাই হয়ে যায়, ধরো না প্রসেস P1 আর প্রসেস P2, তোমার ধরো না হয়তো 5টা 5-এ অ্যারাইভ করেছে রেডি কিউতে, প্রসেস P2 তোমার 5টা 5-এ অ্যারাইভ করেছে, তোমার ধরো সেম 5টা 5 মিনিট, তোমার ধরো 10 সেকেন্ড, তোমার ধরো 5টা 5 মিনিট 10 সেকেন্ড অ্যারাইভ করেছে, তখন তাদের মধ্যে কিন্তু টাই হয়ে গেছে। তাহলে তোমার কে সার্ভিস পাবে? তখন তোমার এই দুটো প্রসেসের মধ্যে যে প্রসেসটার আইডি সব থেকে ছোট বা কম, তা কিন্তু ফার্স্টে এক্সিকিউট করা হয়। আমরা জানি, আমরা পিসিবি পড়ে এসেছি যে প্রত্যেকটা প্রসেসকে একটা করে আইডি অ্যাসাইন করা, দ্যাট ইজ আ PID, প্রসেস আইডি। তাহলে যার আইডি তোমার কম থাকবে তাকে তোমার অ্যাসাইন করা হবে সিপিইউ কে ফার্স্ট। এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, যে যদি তাই হয় তো সেই তাইটাকে আমরা কি করে ব্রেক করতে পারি। ওকে, তো এটা অবশ্যই FCFSটা অবশ্যই আমার একটা নন প্রিএমটিভ ইন নেচার। ওকে, নন প্রিএমটিভ ইন নেচার, আমরা একটু আগে তার এক্সাম্পলে দেখেছি যে নন প্রিএমটিভ এর মধ্যে আমরা FCFS আমরা নামটা রেখেছি। তাহলে এই নেচারটা কিন্তু নন প্রিএমটিভ ইন নেচার, মানে যদি সিপিইউ কোনো প্রসেসকে একবার শুরু করে তাকে কিন্তু শেষ না করে সে ছাড়ে না। ওকে, আর এখানে এই FCFS এর ক্ষেত্রে একটা খুব ছোট্ট কনসেপ্ট আছে। ধরে নাও প্রসেস P1 তার বাস টাইম বললাম 19 মিলি সেকেন্ড, তার অ্যারাইভেল টাইম বলছি 0, মানে সে 0 সেকেন্ডে অ্যারাইভ করেছে বা 0 মিলি সেকেন্ডে অ্যারাইভ করেছে। প্রসেস P2 তার বাস টাইম বলছি তোমার 50 মিলি সেকেন্ড, সে তোমার 1 মিলি সেকেন্ডে অ্যারাইভ করেছে বা অ্যাট টাইম 1 সে অ্যারাইভ করেছে। প্রসেস P3 তার ধরে নাও হয়তো বাস টাইম তোমার ধরে নাও 65 মিলি সেকেন্ড, সে তোমার ধরে নাও হয়তো অ্যাট টাইম 2 তে অ্যারাইভ করেছে। আর লাস্ট আমি এটা প্রসেস বলছি, প্রসেস P4 তার তোমার ধরে নাও হয়তো 5 মিলি সেকেন্ড তার বাস টাইম, আর সে তোমার ধরে নাও হয়তো আমার অ্যাট টাইম 4-এ গিয়ে সে অ্যারাইভ করেছে। তাহলে এখন প্রসেস 4 তার তো বাস টাইম সব থেকে কম, আর তার আগে তোমার যে সমস্ত প্রসেসগুলো আছে তাদের বাস টাইম কিন্তু অনেক বেশি তার থেকে। কিন্তু সমস্যা কোথায়, না প্রসেস P4 তো সবার লাস্টে এসছে, তো তাকে তো ওয়েট করতেই হবে। প্রসেস P1 প্রথমে এসছে, তাকে সিপিইউ এখন প্রথমে এক্সিকিউট করবে, তাকে শেষ করে তারপর প্রসেস P2 কে ধরবে, প্রসেস P2 কে তোমার শেষ করবে, তারপর প্রসেস P3 তারপর টাইম 2 তে এসছে, তারপর তোমার প্রসেস P3 কে ধরে তাকে 65 মিলি সেকেন্ড টাইম ডিভোট করার পর তারপরে তোমার প্রসেস P4 কে সে স্টার্ট করছে। কিন্তু ইন দ্য মিন টাইম যদি তোমার ধরে নাও আরো হয়তো তোমার কিছু তোমার ধরো প্রসেস তোমার চলতেই মানে আসতেই থাকে, ধরো P4 এর আগে তোমার ধরে নাও আরো তোমার ধরো 10টা তোমার হয়তো প্রসেস তোমার চলে এসছে, যারা তোমার এর আগে এসছে, P4 এর আগে এসছে, তার ধরো হয়তো বাস টাইম হয়তো আরো বেশি, আরো অনেক বেশি। তার মানে কি হবে, না একটা পার্টিকুলার টাইমে আমার যেগুলো স্মলার প্রসেস তাকে কিন্তু লং টাইম ধরে তাকে ওয়েট করতে হচ্ছে, যতক্ষণ না লঙ্গার প্রসেসগুলো সিপিইউকে রিলিজ করছে। তাহলে এই যে সিচুয়েশনটা, যে আমার এই যে তোমার যে সিচুয়েশনটা, সেটাকে তোমার বলা হয়, বা এই যে তোমার যে সিচুয়েশন বা এই যে তোমার যে এফেক্ট, এটাকে তোমার এক কথায় বলা হয় কনভয় এফেক্ট। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয়
যে হোয়াট ডু ইউ মিন বাই কনভয় ইফেক্ট ইন এফসিএফএস। তো কনভয় ইফেক্টটাকে যদি আমরা ডায়াগ্রামেটিকলি যদি আমরা বোঝানোর চেষ্টা করি, ধরো না এটা একটা রোড আছে, এটা একটা রোড আছে, তুমি ওয়ান লেনই ধরো। তো এখানে তোমার ধরো আমার একটা বড় একটা ট্র্যাক সামনে যাচ্ছে, তার পেছনে তোমার ধরো নাও আরেকটা বড় ট্র্যাক আছে, বা লরি ভাবতে পারো, সেও তোমার তার পিছনে আছে। তার পেছনে তোমার ধরো নাও আরেকটা বড় কোনো গাড়ি আছে, আর তার পেছনে তোমার ধরো নাও একটা হয়তো ছোট্ট একটা তোমার ধরো নাও স্কুটার আছে, সে যাচ্ছে ওয়ান লেন রাস্তা। তাহলে সামনে আমি বলছি তোমার, এগুলোকে আমি বলছি কনভয়, বড় বড় আমার কনভয় যাচ্ছে। তাহলে তোমার দেখো এরা তোমার, এ তো তোমার হাই মানে লার্জ বাস টাইমের প্রসেস। তাহলে এর তোমার দেখো একটু রাস্তা হলে কিন্তু বেরিয়ে যেতে পারে, কিন্তু তোমার সামনে গাড়িগুলো তো যতক্ষণ না পাস করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এ তোমার বেরিয়ে যেতে পারছে না। তাহলে এই জন্য এটাকে বলা হয় কনভয় ইফেক্ট। ওকে, তাহলে আমাদের এফসিএফএস কিন্তু কনভয় এফেক্ট দ্বারা কিন্তু মানে এর কিন্তু কনভয় এফেক্ট আসে এফসিএফএস এর ক্ষেত্রে। তাহলে আমার স্মলার যে প্রসেসগুলোকে কিন্তু লং টাইম ওয়েট করতে হচ্ছে, যাতে করে আমার লঙ্গার প্রসেসগুলো যতক্ষণ না সিপিইউকে রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত। তাহলে এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য এফসিএফএস। ওকে, আমরা আগে আমরা জানি এফসিএফএস কিভাবে কাজ করে, তারপরে তার অ্যাডভান্টেজ তার ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে আমরা আসবো। আমি এখানে জাস্ট এটা বলে রাখলাম, এটাই হচ্ছে কনভয় এফেক্ট। এবার আমরা কিছু এফসিএফএস এর কিছু আমরা প্র্যাকটিস কিছু প্রবলেম দেখব, যেখানে আমরা এফসিএফএস দিয়ে কিভাবে শিডিউলিং করতে হয় সেই সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা বোঝার চেষ্টা করব একটা সিম্পল একটা এক্সাম্পলের থ্রু দিয়ে। ওকে, আমি এখানে একটা প্রবলেম কনসিডার করব, একটা প্রবলেম আমি এখানে কনসিডার করব। চলো আমরা এখন একটা প্রবলেমে আসবো, প্রবলেম নাম্বার 1। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে প্রবলেমটা। তো প্রবলেম নাম্বার 1 আমাকে এরকম টাইপের প্রবলেম আসে পরীক্ষায় বেসিক্যালি, যে কনসিডার দ্য সেট অফ 5 processes whose arrival time and bus time are given below. ওকে, তো আমাকে কিছু প্রসেস দেওয়া আছে, 5টা প্রসেস দেওয়া আছে, সেটা ওখানে মেনশন করা আছে। তো আমি এখানে একটা টেবিলের থ্রু দিয়ে এরকমভাবে তোমার দেওয়া আছে প্রসেস আইডি, যেখানে প্রসেসের নামগুলো থাকবে, তারপরে আমার দেওয়া আছে অ্যারাইভেল টাইম, তারপরে দেওয়া আছে বাস টাইম, সেই প্রসেসটার বাস টাইম। আমরা প্রসেস আইডি কি জিনিস আমরা জানি, অ্যারাইভেল টাইম কি সেটা আমরা ক্লারিফাই করেছি, আর বাস টাইম তো আমরা ক্লারিফাই করে এসেছি কিছুক্ষণ আগে প্রসেসের ডিফারেন্ট টাইম এস্টিমেট সম্বন্ধে জানতে গিয়ে। তাহলে এখন প্রসেস আইডি তোমার 5টা প্রসেস আছে, মানে প্রসেস P1, P2, P3, P4 আর হচ্ছে P5, 5টা আমার প্রসেস আছে। কিন্তু রেসপেক্টিভ অ্যারাইভেল টাইম আর বাস টাইমগুলো আমি একটু লিখছি জাস্ট 3, 4, 5, 3, দেন 0, 2, 5, 1 আর হচ্ছে ধরলাম এটা 4, এটা হচ্ছে 3। দিয়ে এবার তোমাকে কোশ্চেন দিয়েছে যে, তোমাকে পাশে এবার কোশ্চেনটা লিখছি এবার, যে ইফ দ্য CPU scheduling policy is FCFS, then calculate the average waiting time and average turn around time। এটা হচ্ছে কোশ্চেনটা, এটা হচ্ছে আমার প্রবলেম। এটা রেসপেক্টে এটাকে আমরা এফসিএফএস দিয়ে আমরা সলভ করব। যে আলটিমেটলি আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে অ্যাভারেজ ওয়েটিং টাইম আর হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। কত সহজে এটা আমরা করতে পারি সেটা আমি দেখাবো, কত সহজে এটা আমরা করতে পারি।
তাহলে আমরা ফার্স্টে দেখানোর চেষ্টা করব যে আমার প্রসেসগুলো কিভাবে শিডিউল হচ্ছে, তার জন্য সেটাকে আমরা যে চার্টের থ্রু দিয়ে দেখাতে পারি সেই চার্টটাকে বলা হয় গ্যান চার্ট। তাহলে আমরা প্রথমে একটা গ্যান চার্ট তৈরি করব, যে চার্টে আমার কোন প্রসেসের পর কোন প্রসেসটা এক্সিকিউশন হচ্ছে সেটাকে আমরা যাতে যে চার্টের থ্রু দিয়ে তোমার ডেমনস্ট্রেট করতে পারবো সেই চার্টটাকে বলা হয় গ্যান চার্ট। তা আমার এখানে প্রত্যেকটা প্রসেসে কিন্তু টাইম দেওয়া আছে, যে আমার 0 টাইমে তোমার কিন্তু P3 এসছে, 3 টাইমে তোমার কিন্তু এসছে তুমি এটাকে ভাবো 3 টাইম বা একটা পার্টিকুলার তুমি এটাকে ইউনিট ধরে নাও যে অ্যাট 3 মিলি সেকেন্ড, অ্যাট 0 মিলি সেকেন্ড, অ্যাট 5 মিলি সেকেন্ড বা অ্যাট 4 মিলি সেকেন্ড। তাহলে এখন যদি আমরা জ্ঞান চার্টটা যদি তৈরি করি এটা রেসপেক্টে, আমি এখানে একটা জ্ঞান চার্টের জন্য একটা লম্বা একটা রো তৈরি করছি, যেখানে আমি তোমার লিখবো যে কোন প্রসেসটা কখন এসছে, কখন তার শেষ হয়েছে, আবার তারপরে কোন প্রসেসটা এসছে, কখন তার তার কতক্ষণ এক্সিকিউশন হয়েছে, কখন তো শেষ হয়েছে, বলে আমি তোমার একটা রোকে এখানে কনসিডার করি। তাহলে আমি এখন ভাবছি যে অ্যাট টাইম জিরো, অ্যাট টাইম জিরো, অ্যাট টাইম জিরো, অ্যাট টাইম জিরোতে তোমার দেখো একমাত্র প্রসেস P3টাই কিন্তু অ্যাভেলেবেল, তার বাস টাইম তোমার হচ্ছে 2। তাহলে অ্যাট টাইম জিরোতে আমার সিপিইউ তার মানে শুধুমাত্র প্রসেস P3 কে পাচ্ছে, আর যেহেতু তোমার এফসিএফএস নন প্রিএমটিভ, তাহলে যাকে পায় তাকে তো শেষ না করে ছাড়বে না, তাহলে P3 কে তোমার তার যে বাস টাইম 2 তাকে কিন্তু পুরো টাইমটা তাকে ডিভোট করলো, তাকে 2 সেকেন্ড টাইম বা 2 মিলি সেকেন্ড টাইম তাকে দিল। আমার কিন্তু বাস টাইমটিকে এখানে বলা নেই কিসে দেওয়া আছে, মিলি সেকেন্ড না মাইক্রো সেকেন্ড না সেকেন্ড, আমি ধরবো এটা 2 ইউনিট টাইম, 2 ইউনিট টাইম। তাহলে P3 কে এখন তোমার 0 মিলি সেকেন্ডে স্টার্ট করেছে, তাকে কিন্তু আপ টু 2 মিলি সেকেন্ড তাকে টাইম ধরছি মিলি সেকেন্ড, তাহলে 2 ইউনিট টাইম তাকে দিয়েছে, যে P3 তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন তোমার কিন্তু P3 কিন্তু এখন কমপ্লিটেড, P3 কিন্তু এখন কমপ্লিটেড। এবার 2 মিলি সেকেন্ড টাইমে কিন্তু এখন সিপিইউ দাঁড়িয়ে আছে, কারণ দেখো 2 সেকেন্ডে বা 2 মিলি সেকেন্ডে বা 2 ইউনিট টাইমে বা অ্যাট টাইম 2 আমার কিন্তু কোনো প্রসেস কিন্তু অ্যারাইভ করেনি সিস্টেমে, অ্যাট পয়েন্ট অ্যাট টাইম 2 করেছে, কেউ দেখো করেনি। টাইম 3 তোমার কিন্তু এসছে, তাহলে এই 2 সেকেন্ড থেকে বা টাইম 2 থেকে টাইম 3 পর্যন্ত কিন্তু সিপিইউ কে আইডেল স্টেটে কিন্তু থাকতে হচ্ছে, মানে তাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে সিপিইউ কে, কারণ যেহেতু কিন্তু আমার রেডি কিউতে কোনো প্রসেস এসে এখনো পৌঁছায়নি, তাহলে 2 থেকে 3 এই টাইমটা কিন্তু তাকে ওয়েট করতে হচ্ছে। তারপর অ্যাট 3 বা অ্যাট টাইম 3 তখন দেখতে পাচ্ছে যে প্রসেস P1 চলে এসছে, P1 চলে এসছে, তখন তার মানে P1 যখনই চলে এলো তখন P1 এ তার বাস টাইম কত না 4, তাহলে 3 থেকে তাকে আপ টু 4 দেওয়া মানে তোমার আপ টু 7 পর্যন্ত তাকে তোমার দিচ্ছে, 3 থেকে তোমার 7, তাহলে P1 কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল, কারণ সে তোমার 3 অ্যাট টাইম 3 তে এসেছিল, তাহলে P1 কিন্তু এখন কমপ্লিটেড। ওকে, এবার অ্যাট টাইম 3 এখন তোমার দেখো অ্যাট টাইম 7, তার মানে এই টাইম 7 কিন্তু এখন সবাই বাকি সবাই চলে এসছে, P1 তো তার কমপ্লিট হয়ে গেছে, P3 কমপ্লিট হয়ে গেছে, তাহলে অ্যাট টাইম 7 কিন্তু P2 P4 P5 সবাই কিন্তু চলে এসছে এখন। তো আমাকে এখন দেখতে হবে যে 3 পরে টাইম কোনটা না 4, তাহলে 4 অ্যাট টাইম 4 কে এসছে না P5, তাহলে আমি এখন অবশ্যই কিন্তু সিপিইউ এখন P5 কে সার্ভিস দেবে। P5 এ তোমার বাস টাইম কত না 3 সেকেন্ড বা 3 ইউনিট টাইম, তাহলে এখন দেখো 7 থেকে 3 দেওয়া মানে তোমার দেখো 7 থেকে 10 পর্যন্ত আসবে, 7 থেকে 10, P5 কিন্তু কমপ্লিশন হয়ে গেল, P5 এ কিন্তু কমপ্লিশন হয়ে গেল। এখন পড়ে আছে রাস্তায় P2 আর P4, তারা কিন্তু একই সময় এসছে, যখন একই সময়ে দুটো প্রসেস যদি আসে তখন দেখা হয় যে কোন প্রসেসটার আইডি কম, অর্থাৎ P2 আর P4, আমি ধরলাম যে P এর ক্ষেত্রে তোমার 2টা হচ্ছে আইডি আর P4 এ তোমার 4টা হচ্ছে আইডি, তাহলে এখন তোমার দেখো P2 তোমার কিন্তু আইডিটা কিন্তু কম, অর্থাৎ P2 কিন্তু এখন সার্ভিস পাবে, তাহলে P2 তোমার বাস টাইম হচ্ছে তোমার 3 মিলি সেকেন্ড বা 3 সেকেন্ড বা 3 ইউনিট টাইম, তাহলে এখন P2 কে 10 থেকে 3 মানে তোমার হচ্ছে 13 টাইম দেওয়া হলো, P2 কমপ্লিট হয়ে গেল, P2 কমপ্লিটেড। ওকে, তারপর তোমার কে পড়ে আছে এখন P4 পড়ে আছে, তাহলে P4 এর তোমার টাইম লাগে 1 ইউনিট টাইম, এখন তার মানে কিন্তু P4 কে এখন 1 ইউনিট টাইম দেওয়া হচ্ছে, তাহলে 14 এ গিয়ে কিন্তু P4টাও কমপ্লিট হয়ে গেল, তাহলে আমার কিন্তু গ্যান চার্ট কিন্তু কমপ্লিট, আমার গ্যান চার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে জাস্ট কমপ্লিট করব। 13 থেকে 14 আর তোমার দেখো এটাকে আমি জাস্ট কমপ্লিট করে দিলাম। সবাই আমরা বুঝতে পেরেছি যে জ্ঞান চার্টটা কিভাবে হচ্ছে স্যার, সবাই বুঝতে পারলাম যে এইটার উপর বেস করে
আমার এই ট্যাবুলার টেবিলটার উপরে বেস করে আমরা জ্ঞান চার্টটাকে আমরা এফসিএফএস দিয়ে কীভাবে করলাম সবাই বুঝতে পেরেছি? ইয়েস অর নো? হ্যাঁ, তাই তো বললাম যে P2 আর P4, তাহলে P2 আর P4 এর মধ্যে আমার আইডিটা কার কম? 2টা হচ্ছে কম আইডি, তাহলে P2 কে সার্ভিস দিলাম, তারপরে P4 কে দিলাম। ঠিক আছে? কোনো যায় আসে না। তাহলে আমার জ্ঞান চার্ট হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তারপরে দেখো আমি তোমার যেটাকে দেখো এখানে ডার্ক করেছি, সেটা কিন্তু আমার আইডেল টাইম, কিন্তু আইডেল টাইম, এটা কিন্তু তোমার সিপিইউ কিন্তু একটা আইডেল টাইম। এই টাইমে কিন্তু কোনো কাজ হচ্ছে না, যেহেতু কোনো প্রসেস এসে পৌঁছায়নি বলে। তাহলে আমাকে বের করতে হবে এখন টার্ন অ্যারাউন্ড টাইম, আমাকে বের করতে হবে ওয়েটিং টাইম, তাই না? তাহলে আমরা এখন প্রত্যেকটা প্রসেসের রেসপেক্টে তার টার্ন অ্যারাউন্ড টাইম বের করব আর তার ওয়েটিং টাইম বের করব, দিয়ে সমস্ত প্রসেসগুলোকে আমি যোগ করে 5 দিয়ে ভাগ করবো, তাহলে আমি অ্যাভারেজ টাইমটা পেয়ে যাবো, তাই না? আমার কাছে 5টা প্রসেস আছে, তাহলে সেই 5টা প্রসেসে যদি আমি বের করতে পারি টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম যদি বের করতে পারি, তাহলে সেই 5টা প্রসেসে তোমার টার্ন অ্যারাউন্ড টাইমটাকে যোগ করে যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে তোমার তো হয়ে যাবে। আমরা সবাই জানি যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু, আমি আরেকবার রিক্যাপ করছি, টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু এক্সিট টাইম বা কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, মাইনাস অ্যারাইভেল টাইম। আর আমরা এটাও জানি যে ওয়েটিং টাইম ইকুয়ালস টু, ওয়েটিং টাইম ইকুয়ালস টু আমি কি বলতে পারি যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইমকে আমি ওয়েটিং টাইম বলতে পারি? ইয়েস অর নো? একটা প্রসেসের তার টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে 10 মিলিসেকেন্ড, তার মানে এই টাইমটার মধ্যে তার ওয়েটিং টাইমও আছে আবার বাস টাইমও আছে। তাহলে আমি এখান থেকে তোমার বের করছি ওয়েটিং টাইম ইকুয়ালস টু, বা বলছি যে সেই প্রসেসটার টার্ন অ্যারাউন্ড টাইম তোমার হচ্ছে 10 সেকেন্ড মাইনাস তার হচ্ছে বাস টাইম, তোমার ধরো না হয়তো আমি একটু তোমার হয়তো বলছি তোমার ধরো 5 সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, তা কিন্তু ওয়েটিং টাইম তোমার হচ্ছে কিন্তু 5 মিলি সেকেন্ড। ওকে, তাহলে ওয়েটিং টাইম মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, তাহলে সেই সময়টা তোমার হচ্ছে ওয়েটিং টাইম, কারণ বাস টাইম প্লাস ওয়েটিং টাইম নিয়েই তোমার টার্ন অ্যারাউন্ড টাইম। তুমি যেটাকে যদি আবার বসাও যে ওয়েটিং টাইম প্লাস বাস টাইম, তুমি এইটাকে তুমি বাঁদিকে নিয়ে এসো, তাহলে প্লাস হয়ে গেল ইকুয়ালস টু টার্ন অ্যারাউন্ড টাইম বলতে পারি, ঘুরিয়ে ফিরে বললে একই ব্যাপার। তাহলে এই দুটো টাইম কিন্তু আমরা বের করব। ওকে, তার জন্য এই দুটো টাইমকে বের করার জন্য আমি আবার একটা টেবিল ড্র করব। ওকে, টেবিলটা কিরকম ভাবে ড্র করব না, আমার সেখানে থাকবে প্রসেস আইডি, আমার সেখানে থাকবে এক্সিট টাইম বা কমপ্লিশন টাইম, এক্সিট টাইম বা কমপ্লিশন টাইম, আমার সেখানে থাকবে টার্ন অ্যারাউন্ড টাইম, আমার সেখানে থাকবে ওয়েটিং টাইম, দিয়ে আমরা তার নিচে আমরা অ্যাভারেজ করব। ওকে, আমি এরকম একটা বড় একটা টেবিল তৈরি করব এখান থেকে। তাহলে প্রথমে আমরা দেখে দেখে আমরা ওটাকে বসিয়ে নেব। তুমি এখানে বাস টাইমটাকে তুমি এখানে ঢুকিয়ে দাও, কোনো সমস্যা নেই। বাস টাইম তুমি এখানে ঢোকাও, অ্যারাইভেল টাইম তুমি এখানে ঢোকাও। ওকে, আমি এটাকে একটু মডিফাই করছি, একটু মডিফাই করছি। আমি ওখানে আমার ওখানে আগে যে টেবিলটা দেওয়া ছিল, আমি তোমার যা ছিল তোমার সবটাকে কপি কপি পেস্ট করছি। তোমার ধরো অ্যারাইভেল টাইম, এটা তোমার ধরো বাস টাইম, তারপরে তোমার করছি এবার তোমার কি করছি না এক্সিট টাইম, তারপরে করছি টার্ন অ্যারাউন্ড টাইম, তারপরে বের করছি ওয়েটিং টাইম। এইভাবে আমি তোমার টেবিলটাকে তৈরি করবো। আমার মোট 5টা প্রসেস আছে তার জন্য। ওকে, তাহলে এখন আমি এই প্রথম 3টে কালাম ওখান থেকে কপি পেস্ট করে নিই, P1, P2, P3, P4 আর হচ্ছে P5। আমি প্রথম 3টে কালাম কিন্তু ওখান থেকে কপি পেস্ট করছি, আর কিছু করিনি, কিন্তু জাস্ট কপি পেস্ট করবো। অ্যারাইভেল টাইম তোমার দেওয়া আছে 3, 5, 0, 5 আর হচ্ছে 4, আর বাস টাইম তোমার এখানে ছিল আগে যেটা ছিল 4, 3, 2, 1 হচ্ছে 3। আমার কিন্তু প্রথমটা জাস্ট কপি পেস্ট করে দিলাম তিনটে কালামকে। এবার আমরা এক্সিট টাইমটা বের করব বা কমপ্লিশন টাইমটা আমরা বের করব। ওকে, তো আমাকে বলে ফেলো প্রসেস P1 তার
এক্সিট টাইম কত? এবার তোমাকে জ্ঞান চার্ট দেখতে হবে, তোমাকে জ্ঞান চার্ট দেখতে হবে। প্রসেস P1 এর এক্সিট টাইম কত না 7। দেখো P1 দেখো তোমার কিন্তু 7 আগে কমপ্লিট হয়েছে, ঠিক আছে? 7, ওকে। তাহলে প্রসেস P1 এ তোমার কিন্তু এক্সিট টাইমটা হচ্ছে 7। প্রসেস P2 তার এক্সিট টাইম কত? P2 দেখো, দেখো তোমার দেখো এখানে এক্সিট করছে কত? 13, বলতে পারি 13। প্রসেস P3 তার এক্সিট টাইম কত? 2, তাই তো? প্রসেস P4 14, আর প্রসেস P5 কত না 10। জাস্ট বসাবো ভ্যালুগুলো এবার। তাহলে প্রসেস P2 টা পেলাম আমরা কত না 13, প্রসেস P3 কত পেলাম না পেলাম 2, প্রসেস P4 কত পেলাম না 14, আর প্রসেস P5 কত পেলাম না 10। বসিয়ে দিলাম। এবার স্যার আমরা জানি টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু এক্সিট টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। তো এখন তো এক্সিট টাইম তো আছেই, অ্যারাইভেল টাইমও আছে আমার টেবিলের মধ্যে, জাস্ট সাবট্রাকশন করে দেব। তাহলে 7 মাইনাস 3 মানে পেলাম 4, 13 মাইনাস 5 মানে পাচ্ছি 8, 2 মাইনাস 0 2, 14 মাইনাস 5 9, 10 মাইনাস 4 6 হলো। এবার ওয়েটিং টাইম, আমরা জানি ওয়েটিং টাইম মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তাহলে আমার টার্ন অ্যারাউন্ড টাইমও আছে এখানে, আমার এখানে বাস টাইমও আছে। তাহলে এখন টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইমটা বাদ দেবো, ওয়েটিং টাইম পেয়ে যাব। তাহলে 4 মাইনাস 4 0, 8 মাইনাস 3 5, 2 মাইনাস 2 0, 9 মাইনাস 1 8, আর 6 মাইনাস 3 হচ্ছে 3। তাহলে আমরা 5টা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে গেছি, 5টা প্রসেসের আমরা ওয়েটিং টাইম পেয়ে গেছি। এখন এই টার্ন অ্যারাউন্ড টাইমের এবার আমি তোমার অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করব। সো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়ালস টু 5টা টাইমকে যোগ করব, 4 প্লাস 8 প্লাস 2 প্লাস 9 প্লাস 6 ডিভাইডেড বাই 5। দেখো তোমার ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে 5.8 ইউনিট। আমার তো কোনো টাইম ওখানে বলা ছিল না, আমি তাহলে ইউনিট লিখছি। আর সেম ভাবে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম ইকুয়ালস টু 0 প্লাস 5 প্লাস 0 প্লাস 8 প্লাস 3 ডিভাইডেড বাই 5, দ্যাট ইকুয়ালস টু 3.2 ইউনিট। তাহলে এটাই হচ্ছে আমাদের, এটাই তোমার জানতে চেয়েছিল, এটা আমরা জানিয়ে দিলাম, এটা আমার অ্যান্সার। বলো সবাই বুঝতে পারলে কিনা? সবাই বুঝতে পেরেছো? ওকে, বাকিরা বাকিরা রিপ্লাই করো একটু। ওকে, তাই বলেছি? কি বলেছি আমি এখানে টার্ন টাইম মানে? এক্সিট টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। তোমাকে কিছু ভাবতে হবে, সে কতক্ষণ সময় আমার সিস্টেমে স্পেন্ড করছে, দ্যাট ইজ আ টার্ন অ্যারাউন্ড টাইম, তাই না? তুমি কলেজে গেছো 10টা 5-এ, তুমি কলেজ থেকে বেরিয়ে এসছো 5টায়, তুমি অ্যারাইভ করেছো 10টা 5-এ আর তুমি বেরিয়ে এসছো 5টায়। তাহলে ওই গ্যাপটা হচ্ছে পুরোটা তোমার টার্ন অ্যারাউন্ড টাইম। তার মধ্যে তুমি হয়তো কিছুটা সময় টিফিন করেছো, খেয়েছো, পড়েছো, সবকিছু করেছো। হ্যাঁ বলো, আর কি কি বলছিলে বলো। হুম, জ্ঞান চারটা। হ্যাঁ, হ্যাঁ, না আমি আমি তোমাকে কি বললাম দেখো, কমপ্লিশন টাইম বলছি, যে P1 তোমার 7-এ দেখো কমপ্লিট করেছে, দেখো P1 দেখো তোমার 7-এ দেখো কমপ্লিট করেছে, P2 দেখো তোমার কোথায় দেখো 13, ওটাই বলেছি, ওটা অ্যারাইভেল টাইম বলেছি, তোমার কমপ্লিশন টাইম বলেছি। হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
না 7 এর মধ্যে চলে এসে বলিনি, আমি তোমাকে বললাম যে P1টা তোমার দেখো, P1 তোমার দেখো 3 মিলি সেকেন্ডে এসছে বা 3 টাইমে এসছে বা অ্যাট টাইম 3 তে এসছে। তার তোমার বাস টাইম কতটা 4, তাহলে তোমার 3 থেকে 4 তোমার কতক্ষণ টাইম হয় 7। তাহলে তাকে তোমার 4টাকে টাইমটা দেওয়া মানে তোমার কি, এখন তোমার কোনটা, এখন তোমার নাম্বারটা কত হবে, 7 হবে। 3 প্লাস 4 মানে 7, 7 হবে, তার জন্য 7 হয়েছে। আর তোমার দেখো P5 দেখো, তার তো বাস টাইমটা কত 3, দেখো 7 প্লাস 3 মানে কত 10, ও 10 প্লাস তোমার P2 দেখো তোমার 3, তারপর তোমার দেখো 13, আর দেখো 13 প্লাস 1 মানে দেখো তোমার 14। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এবার আমরা আহ, যদি এরকম ভাবি যে আমাকে অ্যারাইভেল টাইম যে সবসময় দেবে তার কোনো মানে নেই, আমাকে অনেক সময় অ্যারাইভেল টাইমটা না দিয়েও কিন্তু এফসিএফএস দিয়ে শিডিউলিং করতে বলে। ওকে, তো সেক্ষেত্রে দেখো আমার এফসিএফএস মানে কিন্তু অ্যারাইভেল টাইম তোমার থাকা উচিত, কারণ অ্যারাইভেল টাইম না হলে আমি কখন কি এসছে আমি কি করে বুঝবো? যদি তোমাকে বলে যে P1 P2 P3 তিনটে তোমাকে প্রসেস দিয়ে দিয়েছে, তা তোমার ধরো বাস টাইম দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে যে অর্ডারে তোমার টেবিলে লেখা লেখা আছে সেই অর্ডারে তোমার ধরো হয়তো এসছে প্রসেসগুলো P1 P2 P3, তোমার হয়তো ফার্স্টে P1 এসছে, তারপর P2 এসছে, তারপর তোমার P3 এসছে। তখন তুমি ফার্স্টে P1 কে সার্ভিস দেবে, তারপর তোমার P2 কে, তারপর তোমার P3 কে দেবে। হ্যাঁ, হুম, তুমি তখন কনসিডার করে নিতে পারো যে অ্যারাইভেল টাইমটা তুমি তখন এখানে 0 করে নিলে, এটা 1 করে নিলে, 2 করে নিলে, দিয়ে তার তুমি তার পাশে বাস টাইম লিখলে, তুমি তোমার দেওয়া আছে বাস টাইমটা, দিয়ে তার বেসিসে তুমি এবার কাজ করবে, তাই না? তো অনেক সময় কিন্তু এরকম ভাবে কিন্তু কোশ্চেনটা দেয়, অ্যারাইভেল টাইম না দিয়েও কিন্তু অনেক সময় তোমাকে কোশ্চেনটা দেবে। ওকে, তো যাই হোক, তো যেমনই দিক না কেন আমরা কিন্তু সেটা করতে পারবো, আমাকে যেমনই টাইপের প্রবলেম দিক না কেন এইটা করার পর আমরা যে কোনো টাইপের প্রবলেম কিন্তু আমরা করতে পারবো। ওকে, তো এবার যদি আমাদের এরকম আসে কোনো প্রবলেম যে আমাকে কোনো একটা ইউটিলাইজেশন বের মানে এফিসিয়েন্সি বের করতে দিল হয়তো কোনো প্রবলেমের রেসপেক্টে, না ধরে নেওয়া যাক যে আমি একটা প্রবলেম দেখাই, তাহলে সেটাকে আমরা ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। আহ, তোমাকে এরকম একটা টেবিল দিয়েছে, প্রসেস আইডি, আমি উপরে লেখাটা লিখছি না, ঠিক আছে, এটা প্রবলেম 2। হ্যাঁ, প্রবলেম 2, প্রসেস আইডি দেওয়া আছে, অ্যারাইভেল টাইম দেওয়া আছে, আর বাস টাইম দেওয়া আছে। না, আমরা আরেকটা জ্ঞান চার্ট কি করে করতে হয় আমরা এখান থেকে দেখবো, তার সঙ্গে আরেকটা জিনিস আমরা এখান থেকে বের করবো। ওকে, আমি কোশ্চেনটা বলছি, কি কোশ্চেনটা দেওয়া থাকবে। তোমার এখানে প্রসেস আইডি গুলো দেওয়া আছে, মানে যদি কোশ্চেন যদি একটু টাফ হয় তখন কিরকম হবে। প্রসেস P2, P3, P4, P5 হচ্ছে P6, 6টা প্রসেস আছে, মানে কনসিডার দ্য 6 প্রসেসেস। ওকে, হুজ অ্যারাইভেল টাইম অ্যান্ড বাস টাইম আর গিভেন বিলো। ওকে, তো অ্যারাইভেল টাইমগুলো তোমার দেওয়া আছে এখানে 0, 1, 2, 3, 4, 5। বাস টাইম তোমার 3, 2, 1, 4, 5 আর হচ্ছে 2 দেওয়া আছে। এবার বলা আছে যে ইফ দ্য সিপিইউ শিডিউলিং policy is FCFS and there is 1 unit of overhead, এখানে 1 unit একটা ওভারহেড দিয়ে দিয়েছে, in scheduling the process, in scheduling the processes। তাহলে তোমাকে বের করতে বলেছে find the efficiency of the algorithm, মানে এফসিএফএস এর আমাকে এফিসিয়েন্সিটা বের করতে বলেছে। যদি এরকম টাইপের কোনো প্রবলেম থাকে
তাহলে ফার্স্ট আমাকে এখান থেকে জ্ঞান চার্টটা ফার্স্ট আমাকে বের করতে হবে। মানে আমাকে কি ভালো করে বোঝো যে ইফ দেয়ার ইজ 1 ইউনিট অফ ওভারহেড, মানে তুমি এটাকে ভাবো 1 ইউনিট অফ ডিলে, 1 ইউনিট অফ ডিলে, মানে প্রত্যেকটা প্রসেসকে শিডিউলিং করতে যাওয়ার আগে আমার 1 ইউনিট টাইমের একটা ডিলে থাকবে। তাহলে সেই এফসিএফএসটার আমার এফিসিয়েন্সি কিরকম হবে। তাহলে এর জ্ঞান চার্টটা যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা কি করে তোমার সেটাকে দেখাতে পারবো, সেই ডিলেটাকে বা ওভারহেডটাকে কি করে আমরা দেখাই সেটা একটু দেখো। সলিউশন করছি আমি এখানে একটা ওইরকম ভাবে একটা রোকে কনসিডার করছি, বা একটা টেবিল বলো, একটা বক্স বলো, কনসিডার করছি। এটা আমার জিরো টাইম, তাহলে আমার 1 ইউনিট অফ ওভারহেড মানে হচ্ছে P1 তো ফার্স্ট অ্যাট টাইম জিরোতে এসছে, অতএব ফার্স্টে আমার একটা 1 ইউনিট টাইমের একটা ওভারহেড থাকছে, তাকে আমি ডেল্টা দিয়ে ডিনোট করছি। ওকে, তারপরে প্রসেস P1টাকে প্রসেস করছে। ওকে, তার বাস টাইম কত না 3 ইউনিট টাইম, তাহলে 1 থেকে 3 হলে তোমার 4 পর্যন্ত হয়। আবার প্রসেস P2 দেখো 1 সেকেন্ডে মানে 1 টাইমে অ্যাট টাইম 1 এ এসছে, তাহলে আবার কিন্তু আমার একটা 1 ইউনিট টাইমের কিন্তু একটা ওভারহেড মানে 4 থেকে 5। তারপরে দেখো প্রসেস P2 কে তোমার কিন্তু আবার 2 ইউনিট টাইম দিচ্ছে, মানে 5 থেকে 7 দিচ্ছে তোমার প্রসেস P2 কে, 5 থেকে 7 দিল। আবার আমার একটা 1 ইউনিট টাইমের একটা ওভারহেড 7 থেকে 8। তারপরে তোমার প্রসেস 3 দেখো 2 টাইমে এসছে, তাকে তোমার প্রসেস P3 কে সার্ভিস দিল, তার বাস টাইম হচ্ছে 1, তাহলে 8 থেকে হচ্ছে 9 পর্যন্ত। আবার আমার একটা 1 ইউনিট টাইমের একটা ওভারহেড, তারপরে তোমার প্রসেস P4 এসছে 3 টাইমে অ্যাট টাইম 3 তে, তার বাস টাইম হচ্ছে 4, অতএব 9 থেকে 9 থেকে তোমার 10, তোমার ধরো নাও এই 1 সেকেন্ডের 1 ইউনিট টাইমের যে ওভারহেডটা, এখন তোমার P4 কে তোমার দিচ্ছে 4, মানে তোমার 10 থেকে হচ্ছে 14। P4 গেল, 14 থেকে তোমার P4 কমপ্লিট হলো। আবার আমার একটা 1 ইউনিট টাইমের একটা ওভারহেড, তাহলে 14 থেকে 15। এবার তোমার বাকি আছে P5, P5 এ তোমার তার বাস টাইম হচ্ছে 5, তাহলে P5 কে তোমার আপ টু 5 পর্যন্ত দিচ্ছে, 15 থেকে 20। তারপরে তোমার কিন্তু 1 সেকেন্ড বা 1 ইউনিট টাইমের কিন্তু আবার একটা ওভারহেড, আবার ডেল্টা। এবার 21 থেকে তোমার 23 পর্যন্ত তোমার হচ্ছে P5, তাহলে P5 কে এখন P6 সরি, P5 তো দিয়েছি, তাহলে P6 টা হচ্ছে 21 থেকে তোমার হচ্ছে 23 পর্যন্ত। এটা হচ্ছে ওভারহেডটা আমরা দেখালাম। এটা হচ্ছে আমার গ্যান চার্ট, গ্যান চার্ট। ওকে, এবার তুমি ভাবো যে স্যার এই ওভারহেডটা কিসের ওভারহেড? আমি তোমাকে বলছি যে সিপিইউ যে P1 থেকে P2 তে আসছে, বা সিপিইউ তোমার ধরো একটা জায়গাতে ছিল আগে, সেখান থেকে P1 এ আসছে, তারপরে আবার P1 থেকে P2 তে আসছে। তুমি ভাবো যে এই যে টাইমটা আমি 1 ইউনিট টাইমটা যে তোমার ধরেছি, তুমি ভাবো এটাকে ভাবো কনটেক্সট সুইচিং ওভারহেড। আমার কনটেক্সট সুইচ করতে আমার এই টাইমটা লাগছে। এটা হচ্ছে কনটেক্সট সুইচিং ওভারহেড তুমি হিসাবে কনসিডার করো, তাহলে তোমার কাছে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না যে হোয়াট ইজ দ্য ওভারহেড, মানে কনটেক্সট সুইচিং করতে আমার এই 1 মিনিট টাইমটা এক্সট্রা লাগছে প্রতিটা প্রসেসের জন্য। ওকে, তাহলে তাহলে আমরা এখন যেটা বলতে পারি যে আমার কতটা টাইম তার মানে ওয়েস্টেজ হয়েছে কনটেক্সট সুইচিং এর জন্য, বলো কতটা টাইম আমার ওয়েস্টেজ হয়েছে কনটেক্সট সুইচিং এর জন্য? 6 ইউনিট টাইম। ওকে, ভেরি গুড, 6 ইউনিট টাইম। তাহলে আমি ওই টাইমটাকে কি আমি বলতে পারি যে আমার ওয়েস্টেড টাইম, ওয়েস্টেড টাইম বা ইউজলেস টাইম বলতে পারি? ইয়েস অর নো? ওয়েস্টেড টাইম বা ইউজলেস টাইম বলতে পারি। তাহলে ইউজলেস টাইমটা হচ্ছে আমার কাছে এখন 6 ইন্টু ডেল্টা। আমি ডেল্টাকে আমি 1 ইউনিট টাইমের সাথে কম্পেয়ার করেছি, অতএব 6 ইন্টু 1 দ্যাট মিনস হচ্ছে 6। ওকে, তার মানে 6 ইউনিট টাইম কিন্তু আমার ইউজলেস টাইম বা ওয়েস্টেড টাইম। আর আমার টোটাল কতটা টাইম লেগেছে ওই 6টা প্রসেসকে শিডিউলিং করতে বা এক্সিকিউশন করতে, টোটাল টাইম কতটা লেগেছে বলো? জ্ঞান চার্ট দেখেই বুঝতে পারবো। 23 ইউনিট টাইম লেগেছে, 23 ইউনিট টাইম লেগেছে, দ্যাট ইজ দ্য টোটাল টাইম। তাহলে আমার ইউজফুল টাইম কতটা? আমার ইউজফুল টাইম কতটা? 23 মাইনাস 6, আর 23 মাইনাস 6 মানে হচ্ছে 17 ইউনিট টাইমটা হচ্ছে আমার ইউজফুল টাইম।
17 ইউনিট টাইমটা হচ্ছে আমার ইউজফুল টাইম। তাহলে আমরা এখান থেকে এখন বের করব এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটাকে আমরা এখানে ডিনোট করি বেসিক্যালি যে সিম্বল দিয়ে, দ্যাট ইজ কল্ড ইটা। এটাকে ইটা বলা হয়, তাই না? ইটা বলা হয়। তাহলে এফিসিয়েন্সি মানে বোঝায় যে ইউজফুল টাইম বাই টোটাল টাইম। ওকে, ইউজফুল টাইম বাই টোটাল টাইম, দ্যাট ইজ কল্ড এফিসিয়েন্সি। তাহলে ইউজফুল টাইমটা হচ্ছে আমার 17 ইউনিট, আমার টোটাল টাইমটা হচ্ছে তোমার 23 ইউনিট। অতএব 17/23 মানে তোমার দাঁড়ায় 0.7391, আর তাকে যদি আমরা পার্সেন্টেজে করি তাহলে বলতে পারি 73.91%। সো আমার অ্যালগোরিদমটার এফিসিয়েন্সি হচ্ছে 73.91% বা পার্সেন্ট। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার কনসেপ্টটা? এই ধরনের কোশ্চেন কিন্তু গেটে আসে। এটা কিন্তু গেট লেভেলের একটা কোশ্চেন। দেখো, খুব কি কঠিন লাগলো? কঠিন তো নয়, কিন্তু একটু কনসেপচুয়াল। আমাকে বুঝে নিতে হবে যে আমার কাছে ওভারহেডটা মানে কি। ওকে, তাহলে এই টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু আসলেও তোমাদের হয়তো বি থেকে আসলেও আসতে পারে, জানি না আসবে কিনা, দিতে পারে, ওদের তো খেয়াল খুশি। আমি এখানে হ্যাঁ, 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 হ্যাঁ। যদি আমাকে আয়োবাস টাইম বলে দিত যে তার মানে ওটা আমার তো ইয়ে টাইম, আয়োবাস টাইমটা তোমার ধরো একটা ইউজফুল মানে ইউজলেস টাইম তুমি বলতে পারো না। একটা প্রসেস তার এক্সিকিউশনের জন্য তার যেমন সিপিইউ টাইম দরকার, সেরকম কিন্তু ইনপুট আউটপুট টাইমও তার দরকার। তাকে তুমি তো ইউজলেস বলতে পারো না, কিন্তু কনটেক্সট সুইচ টাইমটাকে তুমি কিন্তু ইউজলেস টাইম হিসাবে কনসিডার করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই টাইপের প্রবলেমও আমরা দেখলাম। অতএব আমার কাছে আর প্রবলেম হবে না যে যদি এরকম টাইপের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কিন্তু সেটা খুব সহজে আমরা করতে পারবো। ঠিক আছে? এবার আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই যে বাস টাইমটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি না যে বাস টাইম কত হবে। কিন্তু মানে এই বাস টাইম প্রেডিকশন করার জন্য কিন্তু কিছু আবার প্রসেস আছে বা কিছু আবার অ্যালগরিদম আছে। সেটা আমরা পরে হয়তো আমরা জানার চেষ্টা করব বা জানবো। তো এটা হচ্ছে আমাদের মানে আ ওভারঅল একটা কনসেপ্ট, যেটা হচ্ছে এফসিএফএস এর। এবার এফসিএফএস টা আমরা যেটা দিয়ে শেষ করতে পারি কনসেপ্টটাকে, যেটা দিয়ে আমরা কনক্লুশন ড্র করব, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এফসিএফএস। ওকে, সেই কনসেপ্টটা আমরা এবার যাব যে এফসিএফএস তার মানে অ্যাডভান্টেজ কি কি পেলাম আমরা। আমি এখন কিছু অ্যাডভান্টেজের কিছু পয়েন্ট আমরা ডিসকাশন করব। আর অলরেডি আমি একটা কনভয় ইফেক্ট তো বলেছি অ্যাজ আ ডিসঅ্যাডভান্টেজ অফ এফসিএফএস। তাহলে একটু যদি ভালো করে বলা যায় যে আমরা প্রথমেই বলতে পারি যে স্যার এটা খুব ইজি একটা অ্যালগোরিদম বা ইজি টু আন্ডারস্ট্যান্ড। সিম্পল বা ইজি টু আন্ডারস্ট্যান্ড আমরা কিন্তু খুব সহজে বলতে পারি। সত্যিই খুব সিম্পল, সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, এটা আমরা বলতে পারি প্রথম অ্যাডভান্টেজ। তারপরে বলতে পারি যে এই যে আমরা এফসিএফএস, যে আমরা অ্যালগোরিদমটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, দেখো আমরা জানি যে আমাদের কিউ ডেটা স্ট্রাকচার বেসিক্যালি এফসিএফএস প্রিন্সিপাল ফলো করে। তো যদি আমাকে এফসিএফএসটাকে যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় এফসিএফএস শিডিউলিং অ্যালগোরিদমকে, তো সেখানে অবভিয়াসলি আমরা কিউ ডেটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আর কিউটা কিন্তু আমরা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তাহলে ইট ক্যান বি ইজিলি ইমপ্লিমেন্টেড বাই ইজিলি implemented by কিউ ডেটা স্ট্রাকচার, কিউ ডেটা স্ট্রাকচার বলতে পারি। ওকে, আর নাম্বার থ্রি সেটা হচ্ছে যে যদি একটু ঘুরিয়ে বলি, যে আমরা বলতে পারি যে ইট ডাজ নট লিড স্টারভেশন। আমার এখানে কোনো কোনো ক্ষেত্রে তোমার স্টারভেশন হয়তো খুব ইয়েতে আসবে, মানে খুব যদি মানে ও সিচুয়েশনে যায় তখন কিন্তু স্টারভেশন আসতে পারে, কিন্তু আমি বেসিক্যালি বলছি যে ইট ডাজ নট লিড স্টারভেশন। আমার স্টারভেশনটা হয়তো সবসময় লিড করবে না। ওকে, কোনো পয়সা কিন্তু ওপোজ করে থাকতে হবে না, সবাই সার্ভিস হবে। হ্যাঁ, তখন হবে যখন তোমার কনভয় ইফেক্ট হয়, যখন তোমার ধরো লার্জার যদি অনেক প্রসেস থাকে আমার সিস্টেমে প্রথম দিকে, তারপর যদি তোমার কোনো লোয়ার প্রসেস আসে বা কোনো স্মলার প্রসেস আসে, তখন তোমার সার্ভিশন হতে পারে। কিন্তু ইট ডাজ নট লিড স্টারভেশন। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তোমার আসতেও পারে যদি তোমার
পিকুলার কিছু সিচুয়েশন হয়। আর আমরা যদি তার ডিসঅ্যাডভান্টেজের পয়েন্টে যাই, আমি এখানে আরো কিছু পয়েন্ট ডিসকাশন করব, আসবো সেই পয়েন্টে। ডিসঅ্যাডভান্টেজেস অফ এফসিএফএস আমি প্রথমেই বলতে পারি যেটার জন্য আমার এটা সাফার করে, ইট সাফার্স ফ্রম কনভয় এফেক্ট, ওকে। আর নাম্বার 2, আমরা এফসিএফএস এ কিন্তু কোথাও আমি কিন্তু কোনো প্রায়োরিটি নিয়ে কোনো গল্প বলিনি তোমাদেরকে, যেখানে কিন্তু এরকম কোনো ব্যাপার না, যেহেতু তোমার পুরোটাই আমার নন প্রিএমটিভ, অতএব যে প্রসেস তার, সে ধরো নাও যদি কোনো মন্ত্রীর প্রসেস হয় তারও কিন্তু সেই প্রায়োরিটি কিন্তু সেই একই রকম, তাকে কিন্তু সে যখন এন্টার করবে সিস্টেমে, তার যে অর্ডারিংটা সেটা মেনেই কিন্তু তাকে সার্ভিস দেওয়া হবে। তার মানে আমি বলতে পারি যে এফসিএফএস ডাজ নট কনসিডার দ্য প্রায়োরিটি, ওকে, ডাজ নট কনসিডার দ্য প্রায়োরিটি, এটা আমরা এখানে বলতে পারি তার একটা ডিসঅ্যাডভান্টেজের একটা পয়েন্ট হিসাবে বলতে পারি। ওকে, তাহলে এই পয়েন্টগুলো আমরা বুঝতে পারলাম। আমার এখানে এই পয়েন্টটা হয়তো আমার এখানে বলা উচিত হয়নি, তোমরা হয়তো ভাবছো যে একবার বলছেন স্যার আপনি কনভয় এফেক্ট সাফার করে, আবার বলছেন ডাজ নট লিড স্টারভেশন। তো ডাজ নট লিড স্টারভেশন মানে দেখো সে উপোস করে থাকছে না, সে তো তোমার অনেকক্ষণ পরে তোমার সে তো সার্ভিস পাচ্ছে, তাকে তো আর এরকম বলছে না সিপিইউ যে তোমাকে আমি সার্ভিস দেবই না কোনো সময়, সে তাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে, তার ওয়েটিং টাইমটা অনেকটা বেড়ে যাচ্ছে যদি তোমার কনভয় ইফেক্ট হয়, কিন্তু আলটিমেট সে কিন্তু সার্ভিস কিন্তু সে পাচ্ছে। তার জন্য বলেছি আমি এখানে ইট ডাজ নট লিড স্টারভেশন, ওকে। তো যদি এখানে যদি কনভয় ইফেক্টটা যদি বলা যায় তাহলে বলতে পারি যে যে প্রসেসটা ধরে নাও এসছে সিস্টেমে, ধরে নাও হয়তো আগে তোমার 10টা এমন প্রসেস এসছে যে প্রসেসগুলো তাদের বাস টাইম অনেক বেশি, কারো ধরে নাও হয়তো 100 সেকেন্ড, কারো তোমার হয়তো 500 সেকেন্ড, কারো তোমার হয়তো 1000 সেকেন্ড। তারপরে একটা প্রসেস এসছে ধরে নাও প্রসেস P5, তার হয়তো তোমার বাস টাইম ধরে হয়তো 2 মিলি সেকেন্ড। তাকে তো আলটিমেট মানে সবার জন্য তো ওয়েট করতে হবে, কারণ সে তোমার সবার লাস্টে এসছে, হবে না? ইয়েস অন। তা সেরকম মানে আমাদের যদি ওয়ান লেন যদি কোনো রাস্তা থাকে, সেখানে যদি তোমার সামনে যদি কোনো বড় গাড়ি পড়ে যায়, তাহলে আলটিমেট তোমার যে বাইক নিয়ে আছে না, তাকে কিন্তু যতক্ষণ না সেই বড় গাড়িগুলো পাস করছে, জ্যাম ছাড়ছে, ততক্ষণ কিন্তু সে কিন্তু পাস করতে পারবে না, কারণ তার কিন্তু অল্প একটু জায়গা দরকার লাগে যাতে করে খুব সহজে সে চলে যেতে পারে। ওকে, তাহলে আমরা তার জন্য এখানে আমি যেটা কনভয় এফেক্ট আমি বলছি। আর এফসিএফএস তার ক্ষেত্রে আরেকটা যদি আমরা প্রবলেমের কথা বলতে চাই, আমরা বলতে পারি যে নন প্রিএমটিভ হচ্ছে তার একটা প্রবলেমের কথাই বলছি, সেটা কিন্তু হচ্ছে নন প্রিএমটিভ। আমি কেন নন প্রিএমটিভটাকে তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কনসিডার করলাম বলো? ধরে নাও তুমি এটা এমন মানে সিচুয়েশন ভাবো যে ইমার্জেন্সি সিচুয়েশন, যেখানে হয়তো কোনো কোনো প্রসেসের ক্ষেত্রে আমাকে তাকে ইমিডিয়েট অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন, নাহলে হয়তো একটা বড় কোনো কাজ হয়তো হবে না, বা সিস্টেমের একটা মানে একটা বড় কোনো ফাংশনিং আমরা হয়তো পারফর্ম করতে পারবো না। তো যেহেতু আমার এফসিএফএস তোমার নন প্রিএমটিভ, সেখানে কিছু করার নেই। আমার যদি কোনো ইমিডিয়েট যদি কোনো অ্যাটেনশন দেওয়ার দরকার থাকে কাউকে, হয়তো তোমার এত তুমি ভাবো যে ইমার্জেন্সি কোনো একটা রুগী চলে এসছে, তাহলে আমাকে তো তখন আর ভাবলে হবে না যে লাইন বাই লাইন আমাকে যদি ভাবি যে আমি যে আগে এসছে তাকে আমি আগে সার্ভিস দেবো, তা তো হবে না, তা তো সে মারা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু নন প্রিএমটিভটা কিন্তু আমার একটা প্রবলেম সিচুয়েশন বা প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে, ওকে। আর আমার কোনো প্রায়োরিটি থাকছে না, সেটা আমি এখানে অলরেডি লিখেছি, ডাজ নট কনসিডার দ্য প্রায়োরিটি। তো এটাও কিন্তু একটা প্রবলেমের একটা দিক। আর আমি সর্বোপরি বলতে পারি যে এফসিএফএস অ্যালগোরিদম মানে আমার সিস্টেমের যে রিসোর্সগুলো, তার এফিসিয়েন্টলি কিন্তু সেই রিসোর্সগুলোকে ইউজ করে না। ধরে নাও যদি একটা কোনো প্রসেস আসে আমার সিস্টেমে, যে প্রসেসটার নাম বললাম P1, তার ধরে নাও হয়তো বাস টাইম লাগবে 1 সেকেন্ড, তার বাস টাইম ধরে নাও 1 সেকেন্ড, তার মধ্যে আমি তার 10 সেকেন্ড বলছি তার বাস টাইম, তার মধ্যে বলছি যে সিপিইউ বাস্ট হচ্ছে 1 সেকেন্ড, আর তার আইও বাস্ট ধরে নাও হয়তো 9 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে আমার এই প্রসেসটা যে সময় ধরে সে ইনপুট আউটপুট অপারেশন করছে 9 সেকেন্ড ধরে,
সিপিইউ কিন্তু সেই সময়টা কিন্তু ওয়েট করে আছে। বা ধরে নাও 9 সেকেন্ড ইনপুট আউটপুট অপারেশন করার পরে হয়তো 1 সেকেন্ড তার হয়তো সিপিইউর টাইম দরকার, তাহলে তার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই 9 সেকেন্ড টাইম কিন্তু তোমার সিপিইউর কোনো কাজ থাকছে না, সে কিন্তু আইদার আইডিয়াল বসে থাকছে বা ওয়েট করছে। তো যেটা কিন্তু না, সেই সময় তোমার অ্যাসাইন করা হয়েছে না, আমি তো এফসিএফএস করছি, আমি তো এফসিএফএস করছি, তাকে কমপ্লিট না করে তো ছুটতে পারবে না, তাই না? আমি তো এটা তোমার প্রিএমটিভ নয় যে তাকে সরিয়ে নিয়ে বলবো যে ও এখন ইনপুট আউটপুট অপারেশন করছে, তুমি এখন সরে এসো, তুমি এখন পি টু কে সার্ভিস দাও, তা তো হবে না, কারণ পি1 কে তো আগে কমপ্লিট করতেই হবে পি2 আগে। তাহলে এটা লিড করে অ্যাকচুয়ালি একটা পুওর ওভারঅল সিস্টেম পারফরমেন্স। তার জন্য আমি এখানে বলতে পারি, আর একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি যে পুওর ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। সিপিইউ টাইম কিন্তু একটা গ্রেট রিসোর্সেস, তাকে কিন্তু এফসিএফএস কিন্তু এই সিচুয়েশনে তাকে সে কিন্তু ইউটিলাইজ করতে পারছে না। দ্যাট ইজ আ পুওর ইউটিলাইজেশন অফ সিস্টেম রিসোর্সেস। একটা পয়েন্ট আমরা কিন্তু বলতে পারি, এটা একটা ভ্যালিড পয়েন্ট, একটা ভ্যালিড পয়েন্ট। ওকে। তো যাই হোক, আমরা এফসিএফএস আমরা কভার করলাম আজকে, তার যা কিছু কনসেপ্ট এফসিএফএস থেকে সবটাই আমরা কভার করলাম। আশা করি এফসিএফএস সবাই বুঝতে পেরেছো, আর তার আগে আমার যে শিডিউলিং যে ক্রাইটেরিয়াগুলো বলছিলাম, তো সেগুলো সবাই বুঝতে পেরেছো। না হলে তো এফসিএফএস বোঝাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত, কারণ ট্যাট আর আমাকে ডাব্লিউটি কিন্তু বুঝতে হবে, আমাকে টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম কিন্তু না বুঝতে হবে, কারণ প্রত্যেকটা শিডিউলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করবো, আমরা ওয়েটিং টাইম বের করবো, অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করবো, পরবর্তী ক্ষেত্রে হয়তো আমরা অ্যাভারেজ রেসপন্স টাইমটাও বের করতে পারি। তো সেটা নিয়েও আমরা দেখেছি, তারপর কিন্তু টাইম এস্টিমেট কিন্তু আমরা পড়েছি। ওকে। তো আমরা শেষ করব, তোমাদের কোনো কোশ্চেন? আজকে টপিক থেকে সবাই বুঝতে পেরেছো যা পড়লাম আজকে আমরা ওভারঅল? সবাই ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা আজকে? আজকে কনসেপ্ট সবাই ক্লিয়ার হয়েছে? বলো। ওকে। তো এইভাবে কিন্তু আমাদের বাকি যে অ্যালগোরিদম গুলো আছে এবার একটু আমরা ফার্স্ট এগোতে পারবো, কারণ হচ্ছে যে আহ, এই প্রথমটা তোমার এই জ্ঞান চার্ট করা মানে জ্ঞান চার্টটা বের করা বা তোমার এই এস্টিমেটগুলো বের করা সময় লাগলো, কারণ পরবর্তীকালে কিন্তু আমাদের এই অ্যাভারেজ টার্ন টাইম বা অ্যাভারেজ ওয়েটিং টাইম নিয়ে কিন্তু আর ভাবতে হবে না অতটা, হয়তো তোমার ক্যালকুলেশনটা জেনে গেছি। তো আমরা কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকে আরো ফার্স্ট করতে পারবো, তখন আমরা এক একটা ক্লাসে হয়তো তোমার দুটো করে অ্যালগোরিদম আমরা কভার করতে পারবো। ওকে, বেশ, তাহলে আজকে আমরা শেষ করব, চলো, স্যার শেষ করি, চলো, গুড নাইট। গুড নাইট, চলো। হুম হুম হুম, প্রীতম প্রীতম।